লেখাপড়া শেষ করেছি প্রায় 1 বছর আগে। আর এই 1 বছর শুধু ইন্টারভিউ দিয়ে বেরিয়েছি, কিন্তু ভাগ্যে কোনো চাকরি জোটেনি। আপনারা আবার কেউ ভাববেন না যে আমার রেজাল্ট খারাপ ছিল। আল্লাহর রহমতে আমার রেজাল্ট অনেক ভালো ছিল, কিন্তু চাকরি পাওয়ার জন্য দরকার ছিল অনেক টাকা, যেটা আমার কাছে ছিল না। আমার আপন বলতে মা ছাড়া কেউ নেই এই দুনিয়াতে। আমার খুব মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়তাম, তখন বাবা আমাকে আর মাকে ছেড়ে না ফেরাতে দেশে চলে যায়। তখন থেকে শুরু হয় ক্লাস 10 পর্যন্ত মা আমার অন্যের বাড়িতে কাজ করে আমার লেখাপড়ার খরচ চালাতো। এসএসসিতে ভালো রেজাল্টের জন্য অনেক টাকা টিউশনি পেয়েছিলাম, আর এই টিউশনি করিয়ে যা পেতাম তাই দিয়ে লেখাপড়ার খরচ চালিয়ে নিতাম। লেখাপড়া শেষ করে কখনোই হাল ছেড়েনি। একটা চাকরির জন্য অনেকবার ইন্টারভিউ দিয়েছি। অনেক চেষ্টা করার পরে একটা চাকরি পেলাম। প্রথম অবস্থায় আমার বেতন 26,000 টাকা, তবে কয়েক মাস পর বাড়িয়ে দেবে যদি আমি ভালো কাজ করতে পারি। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে মূল গল্পে আসা যাক। আপনাদের তো আমার নামটাই বলা হলো না। হাই, আমি মেঘ। এতক্ষণ যা বললাম তাহলে আমার জীবনের অতীত। আপনাদের সাথে কথা বলে অনেক সময় চলে গেল। আমার মা আমাকে আরো 1 ঘন্টাকে খাবার জন্য ডেকে গিয়েছে। মা, খিদে লেগেছে, খাবার তো তাড়াতাড়ি। তোর জন্যই বসে আছি খাবার নিয়ে। তাড়াতাড়ি খেয়ে নে, তা না হলে তোর অফিসে লেট হয়ে যাবে। আজকে তো আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। কেন? আর বলো না, আমাদের বস থেকে কয়েক মাসের জন্য দেশের বাইরে যাবে, তাই বস বদল হবে। ও, তা বাবা কিছু ভাবলি? কি ভাববো মা? ওই যে রাতে যা বললাম। দেখো মা, আমি এখন বিয়ে করতে চাই না, সবেমাত্র চাকরি পেলাম। বাবা রে, আমার খুব ইচ্ছে মারা যাওয়ার আগে তোর ছেলে মেয়েদের সাথে খেলা করা। মা, আমি কিন্তু আর খাবো না এভাবে কথা বললে। না বাবা, আর বলবো না। তবুও পেট ভরে খেয়ে অফিসে যা, আমি একটু রান্নাঘরে গেলাম। আচ্ছা মা। আমার মা জননী রান্নাঘরে চলে গেল। আমি খেয়ে দিয়ে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন বাসে চড়ে আসলাম অফিসে। আসলে আমার বাসাটা অফিস থেকে অনেক দূর, তাই প্রতিদিন বাসে করে আসতে হয়। কোনোদিন সিট পায় না, আবার কোনোদিন ঝুলতে ঝুলতে আসতে হয়। অফিসে ঢুকতেই দেখলাম অফিসটা সুন্দর করে সাজানো হয়েছে। আমার কলিগরা হাতে ফুল, কেউ অন্যান্য গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আমার হাতে কিছুই নেই। নতুন বসকে বুঝি এইসব দিয়ে বরণ করতে হয়, তাই সবাই নিয়ে আসছে, কিন্তু আমি তো কিছুই নিয়ে আসিনি। এই যে মেঘ, এভাবে দাঁড়িয়ে থেকে কি ভাবছো? কই, কিছু না তো। ও, আপনাদের তো বলাই হয়নি আমার পাশে ডেস্কে রিয়া কাজ করে। ও, আপনাদের তো বলাই হয়নি আমার পাশে ডেস্কে রিয়া কাজ করে। তাই রিয়ার সাথে মোটামুটি ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমি যা পারি না সেগুলো রিয়ার সাহায্য নিয়ে করি। কি হলো মেঘ, কই হারিয়ে গেলে আবার? কই, কোথাও না তো। ওই তো ওইখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসে দাঁড়াও, বস আসবে এখন। আমি রিয়ার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা কথা বলি। বলো। আচ্ছা, তোমরা সবাই হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বসকে দেবার জন্য, তাই না? নতুন বসকে বুঝে এইসব দিতে হয়? হ্যাঁ। আসলে আমি তো এসব আগে থেকে জানতাম না, তাই কিছু নিয়ে আসতে পারিনি। এখন কি বস আমাকে বকা দেবে নাকি? আরে না পাগল, বকা দেবো কেন? আচ্ছা ধরো, তুমি কিছু ফুল নাও। না, থাক। আরে নিতে বলছি না, নাও। আমি রিয়ার থেকে কিছু ফুল নিলাম। সবার মতো আমিও দাঁড়িয়ে আছি নতুন বসকে স্বাগতম জানানোর জন্য। বেশি সময় দাঁড়িয়ে থাকতে হলো না। আগের বস চলে এসছে, সাথে করে একটা মেয়েকেও নিয়ে এসছে। দেখে তো মনে হচ্ছে আমার থেকে একটু ছোট হবে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। এমা, সবাই মেয়েটিকে গিফট দিচ্ছে, ব্যাপার কি? মেয়েটাই কি বস নাকি? রিয়া, বলো। মেয়েটিকে সবাই গিফট দিচ্ছ কেন? বসকে দেওয়ার জন্য তো নিয়ে আসছো বললে। আরে পাগল, ওই মেয়েটি আমাদের বসের মেয়ে,
আর এখন থেকে আমাদের বস। ওই মেয়েটি বস? ওর সাবধানে কাজ করবা। কেন? কেন না, ম্যাডাম সেই লেভেলের রাগী। ও, এখন চুপচাপ দাঁড়াও, ম্যাডাম আসছে। ম্যাডাম আমার কাছে আসতে আমার হাতে থাকা ফুলগুলো ম্যাডামকে দিলাম আর বললাম স্বাগতম। আমার স্বাগতম জানানোর ভঙ্গিটা হয়তো ম্যাডামের পছন্দ হয়নি, তাই আমার দিকে কেমন একটা রাগী লুক নিয়ে তাকিয়েছিল। সবাই এখন গোলাগাড়া করে ম্যাডামের কাছে দাঁড়িয়ে গেল। এবার আমাদের আগের বস সবার নাম বলে বলে ম্যাডামের কাছে পরিচয় করিয়ে দিচ্ছিল। সবার শেষে আমার নাম বলে পরিচয় করিয়ে দিল বস। মামনি, এ হচ্ছে মেঘ, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। আর মেঘকে সাহায্য করছে রিয়া। ঠিক আছে আব্বু, আমি নীলা, আব্বুর পরিবর্তে কয়েক মাস আপনাদের সকলের বস। যাই হোক, সবার সাথে তো পরিচয় হওয়া শেষ, সবাই সবার কাজে মনোযোগ দাও। বস ম্যাডামকে তার চেয়ারে বসিয়ে দিয়ে চলে গেল। সবাই যে যার মতো কাজ করছে। আমার হাতে তেমন কোনো কাজ না থাকায় বসে আছি। কখন যে ম্যাডাম আমার পাশে আসছে বুঝতে পারিনি। এই যে মিস্টার, এটা বসে থাকা যায় না, কাজ করো। আমি ম্যাডামের কথা শুনে দাঁড়িয়ে গেলাম। সরি ম্যাডাম, আসলে আমার হাতে তেমন কোনো কাজ নেই, তাই বসেছিলাম। আমার কথা শুনে ম্যাডাম মনে হয় আরো রেগে গেলেন। কাজ নেই, অন্যদের দিকে নিয়ে কাজ করবে। আসলে ম্যাডাম, আমি নতুন জয়েন করেছি তো, তাই আর কি। তাই কি? হ্যাঁ, তোমাকে এখানে বসে থাকার জন্য বেতন দিয়ে রাখা হয়নি, ওকে? সরি ম্যাম। ম্যাডাম চলে গেলেন, সাথে কিছু ফাইলও দিয়ে গেলে চেক করার জন্য। কি আর করার, ফাইলগুলো চেক করতে লাগলাম আর ভাবতে লাগলাম, বাপ্পা কত ভালো মেয়ে, আর মেয়েটা কিভাবে এত রাগী হলো। এসব ভাবছি আর ফাইল চেক করছি। কি মেঘ, আসতে না আসতেই শুরু? আমি কিছু বললাম না, শুধু একটু হাসি দিয়ে উড়িয়ে দিলাম। একটা ফাইলে খুব গরমিল দেখতে পেলাম, তাই ফাইলটা ঠিক করতে লাগলাম। এমন সময় ডাক পড়লো আমার ম্যাডামের কেবিনে। মেঘ, ম্যাডাম তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা, যাচ্ছি। কপালটা মনে হয় পুড়ছে আজ। ম্যাডাম, আসবো? আসো। আমাকে ডেকেছেন? তোমাকে যে ফাইলগুলো দেয়া হয়েছে সেগুলো চেক দিছো? জি, সবগুলো ঠিক, কিন্তু একটা ফাইল খুব গরমিল ছিল, তাই সেটা নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক করে আমার রুমে দিয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। গুড। আর তুমি জয়েন দিছো কবে এই কোম্পানিতে? 2 মাস আগে। ঠিক আছে, আর শোনো, এটা কাজের জায়গা, অন্য কিছুর না। তোমার কাজ না থাকলে অন্যদের থেকে নিয়ে কাজ করবে, ওকে? আর আর যেন কোনো সময় বসে থাকতে না দেখি। ঠিক আছে ম্যাডাম। আমি ম্যাডামের রুম থেকে চলে আসলাম। যাই হোক, ম্যাডাম তো কাজের প্রতি খুবই শ্রদ্ধাশীল। কি বললো ম্যাডাম? কি আর বলবে, বলেছে সবসময় কাজ নিয়ে থাকতে, মনোযোগী সহকারে কাজ করতে। আচ্ছা, ভালো তো। আচ্ছা, ম্যাডাম কি কাজ ছাড়া অন্য কিছু বোঝে না? না, ম্যাডাম সবসময় চাই আমরা যারা তার কর্মচারী সবাই যেন কাজ নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, আমার এই ফাইলটা একটু ঠিক করে দেবে? দাও। আমি রিয়াকে ফাইলটা দিয়ে দিলাম। আমি আবার আগে চেক দেওয়া ফাইলগুলো আবার ভালো করে চেক করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে, মেঘ, দুপুরে খাবার সময় হয়েছে, খেতে যাবে না? যাব। আরেকটা ফাইল আছে, চেক দিয়ে যাব। খেয়ে এসে চেক দিও। না, কখন যাবার ডাক পড়ে। আচ্ছা, এই নাও তোমার ফাইল, সব ঠিক করে দিলাম। ধন্যবাদ। ওই ফাইলটা দাও, আমি চেক করে দিচ্ছি। না থাক, আমি পারবো। আচ্ছা, তাড়াতাড়ি চেক দাও, খেতে যাব। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। আরে না, একসঙ্গে যাব। আচ্ছা। কাজ শেষ করে রিয়ার সাথে খেলতে গেলাম। খাওয়া শেষ করে ফাইলগুলো ম্যাডামের কেবিনে পাঠিয়ে দিলাম। একটু পরে আবার ডাক পড়লো ম্যাডামের রুমে। কি আর করার, ম্যাডামের কেবিনে যেতে হবে। ম্যাডাম, আসতে পারি? আসো। এই ফাইলটায়
এত কাটাকাটি কেন? আসলে ম্যাডাম, এই ফাইলে একটু ভুল ছিল, তাই একটু কাটাকাটি করে ঠিক করতে হয়েছিল। তুমি আজ নতুন বলে বেঁচে গেলা। কেন ম্যাডাম, কোনো ভুল হয়েছে নাকি? তুমি হয়তো জানো না, ফাইলে কোনো কাটাকাটির চিহ্ন থাকলে সেই ফাইলটা গ্রহণ করার যোগ্য না। ম্যাডাম, আমি তো জানতাম না। ঠিক আছে, তাড়াতাড়ি যাও আর 20 মিনিটের মধ্যে নতুন ফাইল তৈরি করে নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম, আমি ফাইলটা নিয়ে চলে আসলাম। 20 মিনিটের মধ্যে একটা ফাইল কি কপি করা সম্ভব? কি ব্যাপার মেয়ে, খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে, ম্যাডাম বকা দিল নাকি? আর বলো না, মনে হয় এখানে আমার আর চাকরি থাকবে না। কেন, কি হলো আবার? এই যে, এই ফাইলটা একটু কাটাকাটি করে ঠিক করেছো, তাই এটা আর নেবে না। 20 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে কপি করে ফাইল বানাতে বলেছে। ও, এই ব্যাপার। দাও, আমাকে দাও, আমি করে দিচ্ছি। তুমি আমার এই ফাইলগুলো দেখে দাও। 20 মিনিটের মধ্যে পারবে তো? পারবো। আমার হাতে থাকা ফাইলটা রিয়াকে দিলাম, আর রিয়া টেবিল থেকে কয়েকটা ফাইল নিয়ে নিচে ডেস্কে বসে চেক করতে দিলাম। সব ফাইল তো খুব সুন্দর করে নির্ভুলভাবে তৈরি করেছে। রিয়া অনেকবার চেক দেওয়ার পরে কোনো ভুল চোখে পড়লো না। একটু পরে রিয়া ফাইলটা নিয়ে আসলো। এই যে মিস্টার মেক, আপনার ফাইল। শেষ? চেক দিতে পারো? তোমার হাতে জাদু আছে নাকি? আরে জাদু থাকবে কেন, আসলে আমি এই কোম্পানিতে প্রায় 2 বছর ধরে কাজ করে আসছি, আর প্রতিদিন এসব কাজই তো করি, তাই এসব কাজ খুব ইজি মনে হয়। ধন্যবাদ। তোমার ফাইলগুলো চেক করে দিলাম, কোনো ভুল চোখে পড়লো না। আচ্ছা যাও, ফাইল জমা দিয়ে আসো, না হলে পরে আবার ঝাড়ি শুনতে হবে। আচ্ছা, আমি ফাইলটা নিয়ে চলে আসলাম ম্যাডামের রুমের সামনে। ম্যাডাম, আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম, ফাইলটা। ওইখানে রেখে যাও। ফাইলটা রেখে যত তাড়াতাড়ি সম্ভব আমি ম্যাডামের রুম থেকে বের হয়ে আসলাম। এভাবে কাছে কাছে ব্যস্ত ছিলাম, তাই কখন যে 5টা বেজে গিয়েছে বুঝতে পারিনি। কি ব্যাপার, বাসায় যাবে না? যাবো তো। কখন যাবে? 5টায়। ঘড়িটা একবার দেখো তো, কটা বাজে? কি ব্যাপার, এখানে ছুটি তো আরো 10 মিনিট আগে হয়েছে, তোমরা এখনো বাসায় যাওনি? আসলে ম্যাডাম, আমি ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে বাসায় যাওয়ার জন্য রেডি হলাম, তো দেখি মেঘ কাজ করছে, তাই আর কি দেরি করছি। মেঘ, কি কাজ করছো দেখি? আমি ফাইলটা দেখলাম। এটা এখন না করলেও হবে, তোমরা বাসায় যাও। আচ্ছা ম্যাডাম, আমি আর রিয়া বাইরে চলে আসলাম। আমার আর রিয়ার মাঝে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। একসাথে বাসে যাওয়া, একসাথে খাওয়া, একে অপরকে সাহায্য করা। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি আর রিয়া এখন পাশাপাশি বাসে থাকি। অফিস আসা যাওয়ার সুবিধার্থে অফিসের কাছে বাসায় উঠেছি রিয়ার সাহায্য নিয়ে। মেঘ, হ্যাঁ বলো। চলো আজ রিক্সায় যাই। 5 মিনিট হাঁটলেই তো বাসা পাবো, কি দরকার 10 টাকা দিয়ে রিক্সায় ওঠা? আরে ভাড়া আমি দেব। আরে ভাড়া তুমি দাও বা আমি দিই, সেটা বড় কথা নয়। বড় কথা হলো 5 মিনিটের জন্য কেন রিক্সা উঠবো? 5 মিনিট হাঁটলে আমাদের শরীরেরও ব্যায়াম হবে আর মনটাও ভালো হবে। আর আমরা তো সারাদিন অফিসে বন্দি থাকি, তাই আমাদের একটু হাঁটাও জরুরি, শরীর ভালো রাখা, রোগমুক্ত করার জন্য। হয়েছে, আর বলতে হবে না, চলো হাঁটা শুরু করি। এভাবে কিছুদিন যাওয়ার পরে অফিসে ম্যাডামের কাজের বেলা আর বেড়াতে লাগলো। আমার উপর বুঝলাম না, অফিসে এত মানুষ থাকতে ম্যাডাম কি আমাকে দেখতে পায় নাকি? যতই দিন যেতে লাগছিল ততই কাজের প্রেশার পড়ছিল আমার উপর। এদিকে রিয়া আমাকে সাহায্য করতে গিয়েছে, ম্যাডামের কাছে ধরা খেয়ে যায়। এভাবে যতই দিন যাচ্ছিল ততই কাজের চাপ বাড়তেছিল। আমার উপর কিছুই তো করার নেই। গরিব হয়ে যখন জন্ম নিয়েছি তখন তো কাজ করতেই হবে, তাও আবার অনেক কষ্ট করে একটা চাকরি জোগাড় করেছি, তাই নীরবে সব কাজ করছি। কয়েকদিন পরে। কি রে বাবা, কিছু ভাবলি? কি ভাববো মা? বিয়ে শাদী করবি না?
এভাবেই থাকবি? মা সবেমাত্র কয়েক মাস হলো চাকরিতে জয়েন করেছি, এখন বিয়ে করার মতো সময় নেই। বাবা, একটা কথা বলি, রাখবি? কি কথা বলো? রিয়াকে কেমন লাগে তোর? ভালোই তো। আমি ভাবছি তোর সাথে রিয়ার বিয়ে দেব। কি বলো মা এগুলো তুমি? রিয়াকে আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া রিয়া খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ মা, রিয়া অনেক ভালো একটা মেয়ে, কিন্তু কি আবার কিন্তু? আচ্ছা মা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে আসছে, আমি অফিসে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস। আমি বাসা থেকে বের হয়ে দেখছি রিয়া নিচে দাঁড়িয়ে আছে। কখন আসলে? মাত্র আসলাম। চলো যাওয়া যাক তাহলে। আচ্ছা চলো। আমি রিয়া প্রতিদিন হেঁটেই অফিসে যাই। আচ্ছা রিয়া, ম্যাডাম কি সেদিন তোমাকে খুব বকা দিয়েছিল? কোন দিন? ওই তো, যেদিন তুমি আমার কাজ করে দিয়ে গিয়ে ধরা খেয়ে গেলে। আরে না, বাদ দাও তো। আর তোমার জন্য তো একটু করতেই পারি। আমরা অফিসে চলে আসলাম। আমি অফিসে এসে পুরোই অবাক হয়ে গেলাম। মনে মনে খুব খুশি হলাম, কেননা আজ বস চলে আসছে অফিসে। যাক, বাঁচা গেল, আর নীলা ম্যাডামের প্যারা সহ্য করতে হবে না। আমি বসকে সালাম দিয়ে আমার ডেস্কে এসে বসলাম। একটু পরে ডাক পড়লো বসের রুমে। আমি বসের রুমে আসলাম। স্যার আসতে পারি? আসো। আমাকে ডেকেছেন? বসো, তোমার জন্য ভালো খবর আছে। কি খবর স্যার? তোমাকে আমাদের কোম্পানির ম্যানেজার বানানো হয়েছে। তোমার কাজের প্রতি যে পরিমাণ দায়িত্বশীল দেখেছি এই অফিসে এমন একজনেরও দেখিনি। আমি তো স্যারের কথা শুনে সেই খুশি হলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিয়ে কাজ নেই, মনোযোগ সহকারে কাজ করো। জি স্যার, করব। আমি বসের রুমে থেকে এসে সোজা রিয়ার কাছে গেলাম। কি ব্যাপার, আজ খুব খুশি খুশি লাগছে? আমি প্রমোশন লেটারটা রিয়ার হাতে দিলাম। ওয়াও, এত তাড়াতাড়ি 1 লাফে ম্যানেজারে বসলে? আর এই সবকিছুই তোমার জন্য হয়েছে। তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে প্রমোশন তো দূরের কথা, চাকরিটাই আর থাকতো না। তা মিস্টার মিক, এখন তো তুমি বড় লোক হয়ে গেলে, অফিস থেকে গাড়ি পাবে, কোয়ার্টার পাবে, আমি ভুলে যাবি তো এখন। কি যে বলো না, তোমাকে ভুলবো কেন? তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। তাই? আচ্ছা যাও, কাজ বুঝিয়ে নাও নীলা ম্যাডামের কাছ থেকে। নীলা ম্যাডাম কেন? বস তো আছে। আরে পাগল, তোমাকে কি বস কিছুই বলেনি নাকি? না তো, বস আমাকে তো কিছুই বলেনি। ও, আমাদের যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির বস হিসেবে নীলা ম্যাডাম থাকে। ও আচ্ছা, আমি বসের সাথে কথা বলে আসছি তাহলে। আচ্ছা যাও। আমি বসের রুমে চলে আসলাম। আসবো স্যার? হ্যাঁ মেঘ, আসো। স্যার, আমি কার সাথে এখন কাজ করব? ও সরি, তোমাকে এটা আগেই বলা উচিত ছিল। তুমি এখন আমার মেয়ে নীলার সাথে কাজ করবে। আমাদের ফ্যাক্টরি আর এই হেড অফিস দুটোই তোমাকে কন্ট্রোল করতে হবে এখন। তবে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখার ব্যবস্থা করব। কয়টা দিন একটু কষ্ট করো। ওকে স্যার। এই নাও তোমার গাড়ি আর বাড়ির চাবি। তুমি এখন ফ্যাক্টরিতে যাও, আমি নীলাকে ফোন করে বলছি। আমি বসের রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে আমাদের কোম্পানির ফ্যাক্টরিতে চলে আসলাম। ফ্যাক্টরিতে এসে সোজা নীলা ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? ম্যাডাম, স্যার আমাকে। বলতে হবে না, আব্বু সব বলেছে ফোনে। শোনো, তুমি এখন আমাদের কোম্পানির সাধারণ কর্মচারী না, তুমি এখন থেকে ম্যানেজার। সো তোমাকে এখন সেইভাবেই কাজ করতে হবে। আর শোনো, সব হিসাব ঠিকঠাক করে নোট করে রাখবে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ফ্যাক্টরির ইনচার্জকে ডাক দিল। ইনচার্জের সাথে আমার পরিচয় করিয়ে দিল। ম্যাডাম আর ইনচার্জকে বলল সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে। ইনচার্জের সাথে এসে সবার সাথে পরিচয় পর্বটা সেরে নিলাম। তারপরে আমি আমার কেবিনে বসলাম।
আমার কেবিনটাও আবার ম্যামের কেবিনের সামনেই। সারাদিনটা এইভাবেই কেটে গেল। তেমন কোনো কাজ ছিল না, তাই ফ্যাক্টরিতে ঘুরে ঘুরে সবার কাজ দেখছিলাম। সবার কাজ দেখে মনে হচ্ছিল এরা চাইলে আরো বেশি পরিমাণ কাজ করতে পারবে, কিন্তু করছে না। কিন্তু কেন করছে না, এসব নিয়ে ভাবছিলাম। তখনই কানে হালকা শব্দ ভেসে আসলো। কারা যেন ফিস ফিস করে গল্প করছিল। তাদের কথা শুনে বুঝতে পারলাম কেন এরা সবাই কাছে অমনোযোগী। কারণ এটা এখানে শ্রমিকদের যে পরিমাণ টাকা দেওয়া হয় তা ছিল খুবই কম, অন্যান্য ফ্যাক্টরি বা কারখানায় তুলনায় কম। আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম, ম্যাডামের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আমি কেবিনে এসে পুরোনো ডকুমেন্টগুলো চেক করতে লাগলাম। কিছু ডকুমেন্ট চেক করার পরে তো পুরোই থ হয়ে গেলাম। কেননা আমার আগে যে চেয়ারে বসেছিল সে অনেক টাকা মেরেছে। সব হিসেব গোলমাল করে ফাইল বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের বেতন ভাতা মেরে দিয়েছে। এবার বুঝতে পারলাম ব্যাপার। এভাবে কাজ করতে করতে রিয়ার ফোন আসলো। রিয়া বলো। কখন বের হবা? 5টায়। 5টা বাজছে। ও হ্যাঁ, তাই তো। তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে সবকিছু গোছগাছ করতে লাগলাম। মানে পুরোনো ফাইলগুলো একটু সাইড করে রাখছিলাম। তখনই ম্যাডাম আসলো। ম্যাডাম, কিছু বলবেন? না, বাসায় যাবে না। জি ম্যাডাম, যাব। কবে উঠবে অফিস কোয়ার্টারে? কালকে। আচ্ছা, তাহলে কাল অফিসে আসতে না পারলে আসতে হবে না। কাল তেমন কোনো কাজ নেই। ওকে ম্যাডাম। ম্যাডাম চলে গেল। বাহ, ম্যাডাম এত ভালো ব্যবহার করছে আমার সাথে। আমিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে হেড অফিসের সামনে এসে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। কেমন লাগলো আজ? ভালোই তো লাগলো। আচ্ছা, বাসায় যাও, কালকে আবার দেখা হবে। আচ্ছা। রিয়া বাসায় চলে গেল। আমিও বাসায় এসে সোজা মাকে জড়িয়ে ধরলাম। কি ব্যাপার? আজ আমার প্রমোশন হয়েছে, আমি ম্যানেজার হয়ে গেছি। এই যে আমার গাড়ির চাবি, আর অফিস থেকে আমাকে একটা কোয়ার্টার দিয়েছে। কাল থেকে আমরা দুজন ওইখানে থাকবো। তুমি সবকিছু গোছগাছ করে নাও, কাল নতুন বাসায় যাবো আমরা। আমি জানতাম বাবা, তুই একদিন ঠিকই বড় হবি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা বাবা, আমি কি রিয়ার বাসার কথা বলবো? মা, এইসব বাদ দাও, পরে ভেবে দেখা যাবে। আবার পরে কেন? আমার একটু সময় লাগবে মা, প্লিজ জোর করো না। আচ্ছা, যা ইচ্ছে হয় কর। রাগ করো না প্লিজ। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে রুমে বসে ভাবছি এত তাড়াতাড়ি কিভাবে এত বড় হলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার থেকে কল আসছে। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো মেঘ। জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি নীলা। ও জি ম্যাডাম, বলেন। ফ্রি আছো? জি ম্যাডাম। একটু আমাদের বাসায় আসতে পারবে? জি ম্যাডাম, কিন্তু কেন? একটু দরকার ছিল, আসতে পারলে আসো একটু। জি ম্যাডাম, আমি তো আপনার বাসা চিনি না। সমস্যা নেই, আমার ঠিকানা মেসেজে দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম ফোনটা কেটে দিয়ে মেসেজ করে ঠিকানা দিয়ে দিল। আমি আর কিছু না ভেবে মা বলে বেরিয়ে পড়লাম। অফিসে গাড়ি নিয়ে হয়তো অফিসে কোনো কাজে রেখেছে। 20 মিনিট পরে চলে আসলাম। ম্যাডামের বাড়িতে দরজায় কলিং বেল চাপতে দরজা খুলে দিল স্যার। কি ব্যাপার মেঘ, তুমি এখানে? স্যার, নীলা ম্যাডাম আমাকে আসতে বলল। ও, তাহলে তুমি সেই ছেলে? কোন ছেলে বস? কি বস বস বলছো? আমার মেয়ের সাথে প্রেম করছো আর বস বলছো কেন? বাবা বলো, বাবা। কি বলছেন এসব? থাক, কিছু আর আড়াল করতে হবে না। নীলা আমাকে সব বলেছে। আমি ভিতরে আসতেই স্যার নীলাকে ডাক দিল। নীলা রুম থেকে বের হয়ে নিচে আসলো আর আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো আর আমার হাত ধরে টানতে টানতে নীলা ম্যাডামের রুমে নিয়ে আসলো। দরজা বন্ধ করে দিল। আমি তো কিছুই বুঝলাম না ম্যাডাম। মেঘ, আমাকে একটু সাহায্য করো প্লিজ। অনেক ভেবে চিন্তা করে দেখলাম তুমি ছাড়া অন্য কেউ আমাকে সাহায্য করতে পারবে না। প্লিজ সাহায্য করো না। কি রকম ভাবে সাহায্য করতে পারি আমি, বলেন।
আমি রকি নামের একটা ছেলেকে ভালোবাসতাম, আর আব্বুকে রকির ব্যাপারে সব বলেছিলাম। আব্বু রকিকে না দেখেই সবকিছু মেনে নিয়েছিল, আর কয়েকদিন থেকেই আব্বু রকিকে দেখার জন্য পাগলামো করছে। তাহলে রকিকে নিয়ে আসেন। সমস্যা তো এখানেই, রকি দেশের বাইরে আছে। তাই তুমি যদি একটু রকির পরিচয়ে, মানে আমার বিএফ এর পরিচয়ে একটু আব্বুর সাথে কথা বলতে, তাহলে অনেক ভালো হতো। এর বিনিময়ে তুমি যা চাইবে তাই দেবো। প্লিজ করো না, প্লিজ। নীলা ম্যাডাম অনেক আপত্তি মিনতি করতে লাগলো, তাই আমি আর না করলাম না, রাজি হয়ে গেলাম বিএফ এর পরিচয়ে। তো একটু কথা বলতে হবে, তাই রাজি হয়ে গেলাম। কিন্তু ম্যাডাম, রকি যখন চলে আসবে তখন বস যদি কিছু মনে করে? আরে কিছুই বলবে না, আমি পরে আব্বুকে সব বলবো। আচ্ছা। আমি আর নীলা বসের কাছে চলে আসলাম। নীলা এমন ভাবে আমার হাত ধরে আছে, মনে হচ্ছে সত্যি সত্যি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তাহলে বিয়েটা কবে করবে ভাবছো তোমরা? আব্বু, কয়েক মাস পরে করব ভাবছি। মেঘ, তুমি যে আমার মেয়ের রকি, আগে জানলে তো এতদিনে তোমাদের বিয়ে দিয়ে দিতাম। আব্বু, এসব নিয়ে পরে কথা বলি। অনেক রাত হচ্ছে, মেঘ বাসায় ফিরবে। কি বলছিস এসব? একসাথে সবাই ডিনার করব, তারপরে মেঘ বাবা বাসায় যাবে। না আঙ্কেল, আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, অন্য একদিন আসবো আবার। ও, তোমার বাসায় কে কে আছে? আমি আর আম্মু। আচ্ছা, বাসায় ফোন দিয়ে বলো তুমি আমাদের বাসা থেকে খেয়ে যাবে। না আঙ্কেল, অন্য একদিন আসবো। আব্বু, মেঘকে বিদায় দাও। আন্টি মেঘকে ছাড়া খাবে না। আন্টি মেঘকে অনেক ভালোবাসে, আর মেঘু আন্টিকে খুব ভালোবাসে। দেখেই বোঝা যায় এটা হীরার টুকরো ছেলে। অনেক বাহানা করে চলে আসলাম বাসায়। যাক বাবা, বাসে গেল। সারা জীবনে একটাও প্রেম করতে পারলাম না, আর সোজা অভিনেতা হয়ে গেলাম। যাক, এত ভাবে কাজ নেই, একদিনে তো করলাম, তো করতে হবে। আমি আর মা একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসলাম এই বাসার সব জিনিস ওই বাসায় নেওয়ার জন্য। আমি এই বাসার সব জিনিস গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আর মা আমার গাড়িতে উঠতে যাব, তখন রিয়া আসলো অফিসে যাওয়ার জন্য। কি ব্যাপার, আজকেই চলে যাচ্ছ? অফিসে যাচ্ছ নাকি? তুমি যাবে না? না। আন্টি কই? গাড়িতে। তারপরে রিয়া মার সাথে কিছুক্ষণ কথা বলল। আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই কাজ শেষ করে এসে দেখি রিয়া চলে গেছে। তাই আমি আর দেরি না করে নতুন বাসে গাড়ি নিয়ে চলে আসলাম। আম্মুকে নতুন বাসে ঢুকিয়ে দিয়ে আমি জিনিসপত্র গাড়ি থেকে নামাতে ব্যস্ত হয়ে পড়লাম। কাজ সবকিছু শেষ করতে সন্ধ্যা নেমে আসলো। নিজের রুমে শুয়েছিলাম, তখনই মা আসলো। কিছু বলবে মা? রিয়াকে এই বাসায় নিয়ে আসিস তো একদিন। আচ্ছা মা, নিয়ে আসবো একদিন। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা মা, আমি আসছি। মা জননী চলে গেল। আমি কিছুই বুঝতে পারছি না, মা এত রিয়া রিয়া কেন করছে। যাই হোক, এত ভেবে কাজ নেই। রাতে মা আর আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজ শুরু করে দিলাম। একটু পরে বসের ফোন আসলো, হেড অফিসে যেতে বলল। কি আর করার, আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। হেড অফিসে চলে আসলাম। কি ব্যাপার মেয়ে, এখানে কেন? বস ডেকে পাঠালো। ও, তা কেমন লাগছে নতুন অফিসে? ভালোই তো লাগছে। আচ্ছা, আমি পরে তোমার সাথে কথা বলছি, আগে বসের সাথে দেখা করে আসি। আচ্ছা যাও। আমি বসের রুমে চলে আসলাম। স্যার, আসবো? আসো। আচ্ছা মেঘ, তোমার আর নীলার সম্পর্ক কত দিনের? আল্লাহ, স্যার এটা কি প্রশ্ন করলো? এখন কি করি? কি হলো, শরম বাবার দরকার নেই, বলো। আসলে কি? এইসব নীলা বলতে বারণ করেছে তাই। ও, বুঝেছি। আচ্ছা, এই ফাইলগুলো নিয়ে যাও তো। ওকে। রিয়ার সাথে একটু দেখা করে গল্প করে চলে আসলাম।
ফ্যাক্টরিতে অফিসে ঢুকে নীলা ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম আসবো? আসো। ম্যাডাম, স্যার আপনাকে ডিজাইনগুলো দেখাতে বলল। তুমি আব্বুর ওইখানে কখন গিয়েছিলা? অফিসে আসতেই বস ডেকে পাঠালো, তাই গেলাম। ও, কিছু বলেছিল নাকি কালকের ব্যাপারে? জি। কি বলেছিল? বস জানতে চেয়েছিল আপনার সাথে আমার কতদিনের সম্পর্ক। তুমি কি বললে? আমি বলেছি আপনি বারণ করেছেন এসব কিছু বলতে। ও, তাহলে তো বেশ ভালো বুদ্ধি আছে আপনার। জি ম্যাডাম, স্কুলের ছেলেটাও তাই বলতো। ম্যাডাম, একটা কথা বলার ছিল। বলো। ম্যাডাম, আমাদের এই ফ্যাক্টরির শ্রমিকদের যদি একটু বেতন বাড়িয়ে দিতেন তাহলে আমরা আরো বেশি উন্নতি লাভ করতে পারবো। কিভাবে বুঝলে? আমি সেদিন পুরো ফ্যাক্টরিতে ঘুরে সবার কাজ করার ধরনটা দেখলাম। সবারই একই অবস্থা, কেউ মনোযোগ সহকারে কাজ করছে না, কেউ কেউ তো অন্য জায়গায় চলেও যাচ্ছে। কেন চলে যেতে যাচ্ছে তারা? এখানে নাকি অন্য কোম্পানির তুলনায় বেতন কম পায়। তুমি সবার বেতন শীটটা কি? জি ম্যাডাম, দেখছি। তাদের সবার বেতন আসলে অনেক কম, 8,000-এর মতো সবারই। কি বলছো এসব? সবার বেতন তো 10,000-এর উপরে দেয়া হয়। কি বলেন? একটু অপেক্ষা করুন, বেতন শিটটা নিয়ে আসছি। ম্যাডাম বেতন শিটটা দেখে একদম অবাক। হবে না বা কেন? লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছে। আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলে তোমাকে জানাবো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তুমি যাও এখন। আমি চলে আসলাম আমার ডেস্কে। একটু পরে আবার ডাক পড়লো ম্যাডামের রুমে, তাই ম্যাডামের রুমে চলে আসলাম। ম্যাডাম, আসবো? আসো। ম্যাডাম আমাকে ডেকেছেন? আমার ল্যাপটপটা নাও আর সবার বেতনটা এখানে নোট করে দাও। আর সবার বেতনটা 12,500 টাকা করে দাও। আর শোনো, তোমার কথায় বেতন বাড়িয়ে দিলাম। এখন প্রোডাকশন কিন্তু বেশি হওয়া চাই, ওকে? তা না হলে কিন্তু চাকরি হারাবে। আচ্ছা ম্যাডাম। আমি ম্যাডামের ল্যাপটপটা নিয়ে চলে আসলাম। বাইরে এসে সব শ্রমিকদের এক জায়গায় জড়ো করে সবাইকে তাদের বেতন বাড়ার খুশির খবরটা দিলাম। আর সাথে সাথেই একটু মনোযোগ সহকারে কাজ করার জন্য অনুরোধ করলাম। সবাই অনেক খুশি হয়ে কাজ করতে লাগলো। অনেকেই আমাকে ধন্যবাদ জানাতে আসলো। এখন নিচের ডেস্কে এসে ম্যাডামের ল্যাপটপটা অন করে সবার বেতনটা নোট করতে শুরু করলাম। ঠিক তখনই ম্যাডামের ল্যাপটপে একটা মেল আসলো। আমি খুব আগ্রহ নিয়ে মেলটা ওপেন করলাম। জানি ওপেন করা ঠিক না, তারপরেও কেন সে করলাম। যাই হোক, মেলটা দেখার পর আমি তো অবাক, কেননা মেলটা ছিল ম্যাডামের বিএফ এর। আর মেলটা দেখে এটা মনে হলো আগের ম্যানেজারের ছেলেই ম্যাডামের বিএফ। মেলটা ছিল এরকম: হয়তো তোমার ম্যানেজার আমার আব্বুকে খারাপ বানানোর জন্য নতুন বেতন শিট তৈরি করে তোমাকে দেখিয়েছে। যাই হোক, আমি আমার কাজে মনোযোগ দিলাম। সবার বেতন নোট করতে প্রায় 3 ঘন্টার মতো লাগলো। বেতন শিট নোট করার পরে কপি করে রাখলাম আমার কাছে। নোট করার পরে ম্যাডামের ল্যাপটপ দেওয়ার জন্য ম্যাডামের রুমে গেলাম, কিন্তু ম্যাডাম রুমে ছিল না। তাই ল্যাপটপ নিয়ে আমার ডেস্কে চলে আসলাম। তেমন কোনো কাজ নেই, তাই ম্যাডামের ল্যাপটপটা নিয়ে একটু আমাদের কোম্পানির পণ্যগুলো দেখছিলাম, কিরকম মার্কেট পেয়েছে এসব আর কি। ঠিক তখনই আমার একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশনটা অন করতেই ফেসবুকে লগ ইন হলো ম্যাডামের আইডি। একটা আইডি থেকে একটা ফটো এসেছে। আমি খুব কৌতূহলের বসে আইডিতে ক্লিক দিতেই অবাক হয়ে পড়লাম। ফটোটা ছিল ম্যাডামের আর আমি যে কলেজে পড়ছিলাম ওই কলেজের বখাট একটা ছেলের। মনে হয় এই বখাটটাই ম্যাডামের বিএফ। বখাটে বললাম কেন জানেন? এই ছেলেটা কলেজে আসতো শুধু মস্তানি করার জন্য আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু ম্যাডাম তো সেদিন বললে ওনার বিএফ দেশের বাইরে থাকে। না, এসব নিয়ে ভেবে আমার কোনো কাজ নেই। আমি আবার ব্যাক করে আমাদের কোম্পানির পণ্যগুলো দেখছি। আবার কয়েকটা নোটিফিকেশন আসলো। আমি আর ওপেন করলাম না, পরে যদি আবার ম্যাডামের কাছে ধরা খাই তার ভয়ে। কি মিস্টার মেঘ? জি ম্যাডাম, আপনি এখানে আমাকে ডাকলেই তো আপনার রুমে চলে যেতাম। আমি রুমে ছিলাম না। যাই হোক, সবার বেতন ওঠাইছো? জি ম্যাডাম, এই নিন। ম্যাডাম ল্যাপটপ নিয়ে চলে গেল। একটু পরে অফিস ছুটি হয়ে গেল। আমার সব ফাইলগুলো গোছগাছ করে অফিস থেকে বের হয়ে এসে
গাড়ি নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে তো পুরো অবাক। আরে রিয়া, তুমি কখন আসলে? মাত্র আসলাম অফিস থেকে বের হয়ে, এইদিকে একটু কাজ ছিল তাই আসছিলাম। আর যাওয়ার সময় মনে হলো আন্টির সাথে দেখা করেই যাই একটু। ভালো কাজ করেছো। কখন আসলি? এই তো মাত্র আসলাম। যা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা দিচ্ছি। আচ্ছা। আমি আমার রুমে চলে আসলাম, আর মা রিয়া বসে বসে গল্প করছিল। আমি ফ্রেশে নিচে আসলাম। মা আমার জন্য রিয়ার জন্য নাস্তা করে নিয়ে আসলো। তা মেঘ সাহেব, আন্টিকে আর কত কষ্ট দিবেন? একটা বিয়ে করে বউ নিয়ে আসেন। দূর, এখন না। আন্টিকে আর কত কষ্ট দিবেন? আন্টির বয়স হয়েছে না। মা বোঝাও তো আমার পাগলটাকে, বিয়ে করতে রাজিই হচ্ছে না। আচ্ছা আন্টি, বোঝাবো। এখন রাত নেমে আসছে, আমি যাই। রাতের খাবারটা খেয়ে যেও, আর একটু থেকো। না আন্টি, আর একদিন আসবো। আসবে তো আবার? আন্টি, আসবো। এই মেঘ, যা রিয়াকে বাসায় রেখে আয়। আচ্ছা মা। রিয়া, তুমি তাহলে আসো, আমি গাড়িটা বের করি। আচ্ছা। আমি গাড়ি বের করে গাড়িতে বসে আছি। একটু পরে রিয়া আসলো, আর আমার পাশে মানে সামনের সিটে বসলো। আমি গাড়ি ড্রাইভ করছি আমার মনে। আচ্ছা মেঘ, তোমার প্রেমিকার সাথে পরিচয় করে দিলে না তো একদিনও? ধুর, কি বলো এসব? আর প্রেমিকা কোথা থেকে আসলো? ইস, এমন ভাব করছে যে মনে হয় নাই। আমার প্রেমিকা তো নেই। সত্যি? হুম। এখানে দাঁড় করাও, সামনের রাস্তা অনেক সরু, গাড়ি আর ঘুরে নিয়ে আসতে পারবে না। আচ্ছা, তাহলে বাসায় যাও, কালকে দেখা হবে। ওকে। রিয়া তার বাসায় চলে গেল। আমিও গাড়ি ঘুরে আবার বাসায় মানে অফিসের কোয়ার্টারে চলে আসলাম। রুমে এসে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে যাওয়ার পথে আমার চোখ ছোট আটকে গেল একটা ছেলেকে দেখে। সে ছেলেটা আর অন্য কেউ ছিল না, এই সেই রকি, মানে ম্যাডামের বিয়ে। তবে রকির সাথে একটা মেয়েকেও দেখা যাচ্ছে। যাই হোক, আমি পাশ কাটিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে ম্যাডামের রুমে গেলাম দেখতে ম্যাডাম কি অফিসে আছে, নাকি রকির সাথে ওই মেয়েটা ম্যাডাম ছিল। না, ম্যাডাম তো অফিসে আছে, তাহলে মেয়েটা গেছিল। দূর, আমি এত চিন্তা করছি কেন? যার জিনিস সে বুঝবে। আমি আমার ডেস্কে বসে কাজ করাই মনোযোগ দিলাম। একটু পরে ম্যাডামের ডাক পড়লো। ম্যাডাম, আসবো? আসো, বসো। আমি চুপচাপ বসে পড়লাম। আমি তোমার সিভিটা দেখলাম। আচ্ছা, তুমি যে কলেজ থেকে বের হয়েছো সেই কলেজে তো আমার রকিও পড়ে। তুমি কি তাকে চেনো? চিনি তো। কি রকম রকি? ম্যাডাম, আমার চোখে রকি একজন খুব খারাপ ছেলে। মুখ সামলে কথা বলো। রকি খারাপ মানে? তুমি রকির ব্যাপারে তাহলে কিছুই জানো না। ম্যাডাম, আমি রকিকে খুব ভালো করে চিনি, আর আজকেও দেখলাম রকি একটা মেয়ের সাথে ঘুরছিল। মেঘ, লিমিট পার হয়েও না বলে দিলাম। সরি ম্যাডাম, আপনি জানতে চাইলেন তাই বললাম। এখন আমার চোখের সামনে থেকে যাও, সহ্য হচ্ছে না আমার। কি আর করার, ম্যাডামের সামনে থেকে চলে আসলাম। সত্যি কথা বললে সবারই চলে, এটাই বাস্তবতা। কেউ সত্যি কথা মানতে পারে না। আমার ডেস্কে বসে ভাবছিলাম, তখনই পিয়নের দ্বারা অনেকগুলো ফাইল পাঠিয়ে দিল ম্যাডাম চেক করার জন্য। কি আর করার, ফাইলগুলো চেক করতে শুরু করলাম। কাজ করতে করতে কখন যে ছুটি হয়ে গেছে অফিসে বুঝতে পারিনি। অন্যদিন তো ম্যাডাম বাসায় যাওয়ার জন্য বলতো, আজ বললো না। তার মানে ম্যাডাম রেগে আছে। আমার উপর ফাইল গোছগাছ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে বসে অবাক হয়ে পড়লাম, আমার টেবিল পুরোটাই পুরনো ফাইল ভরা। আমি পিয়নকে ঠিক পাঠালাম, আর পিয়নের মুখে যা শুনলাম তা শুনে আরো অবাক হয়ে পড়লাম। সব ফাইলগুলো নাকি ম্যাডাম দিতে বলেছে। ওনারা আমাকে নাকি 2 দিনের মধ্যে সব চেক করে দিতে হবে। এটা কি সম্ভব? এতগুলো ফাইল চেক করে দেওয়া? প্রচুর পরিমাণে রাগ উঠতে লাগলো ম্যাডামের উপর। আমি দেখে ম্যাডামের রুমে আসলাম।
ম্যাডাম আসবো? হুম। ম্যাডাম, আমি এতগুলো ফাইল 2 দিনে চেক করতে পারবো না, সরি। পারবা না তো ম্যানেজার হয়েছো কেন? ম্যাডাম, আমি জানি আমার কথা আপনার এখন সহ্য হবে না, তবে আপনার যদি সময় হয় তাহলে আমার সাথে একটু যেতে পারবেন। কই যাব? আপনার বিএফের কাছে। তুমি কি আমার সাথে মজা করতেছো? ও এখানে আসবে কেমন করে? ও তো বিদেশে থাকে। চলেন না একটু। ওকে, যাচ্ছি, তবে একটা শর্ত, যদি দেখাতে না পারো আমি যা বলবো তোমার সেটাই করতে হবে। ওকে ম্যাডাম, রাজি। ওকে চলো। ম্যাডামকে নিয়ে চলে আসলাম সেই কলেজ ক্যাম্পাসে কয়েকজনের হেল্প নিয়ে। জানতে পারলাম রকি কই এখন। আমি আবার গাড়িতে উঠলাম। কই রকি? রকিকে না দেখাই নিয়ে যাবা? আমি চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। সিটি পার্কে গাড়ি পার্ক করে ম্যাডামকে নামতে বললাম। ও বুঝেছি, এখন নিশ্চয়ই বলবে এখানে রকি অন্য এক মেয়েকে নিয়ে বসে প্রেম করছে। নামুন, আমার সাথে আসুন, তাহলেই দেখতে পারবেন। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। ম্যাডাম গাড়ি থেকে নেমে আমার পিছে পিছে হাঁটতে শুরু করলো। কপালটা ভালো ছিল, এই জন্য বেশি খুঁজতে হলো না। ম্যাডাম দেখেন তো ওই ছেলেটাকে চেনেন কিনা? ও তো একদম আমার রকির মতো। মতো না ম্যাডাম, ওইটাই রকি। বিশ্বাস না হলে ফোন দিয়ে চেক করুন। ম্যাডাম ফোন বের করে রকিকে ফোন দিল। ম্যাডাম রকিকে ফোন দিল আর ওই ছেলেটাও ফোন ধরলো। আমি আর কিছু বললাম না, দাঁড়িয়ে আছি। কিন্তু ম্যাডাম দাঁড়িয়ে ছিল না, শরীরে যত জোর ছিল পুরোটা দিয়ে দৌড়ে রকির কাছে গেল। তারপরে সোজা একটা থাপ্পড়। আমি ম্যাডামের কাছে যাওয়ার আর প্রয়োজন মনে করলাম না, তবে আমি দূরে দাঁড়িয়ে থেকে হালকা পাতলা গালাগালির আওয়াজ পাচ্ছিলাম। একটু পরে ম্যাডাম আসলো। আমি আর কিছু বললাম না, চুপচাপ গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। আমি আমার নিজের ডেস্কটপে বসে ফাইলগুলো চেক করতে লাগলাম। 3টা ফাইল চেক করলাম। 3টা ফাইলে হিসেবের অনেক গোলমাল দেখলাম। তাই আবার ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। ম্যাডাম, এই ফাইলগুলোর হিসাব তো একটারও ঠিক নেই। ফাইলগুলো এখানে রেখে যাও। আমি ফাইলগুলো ম্যাডামের রুমে রেখে চলে আসলাম। ম্যাডামকে দেখে তো মনে হচ্ছিল অনেক কান্নাকাটি করেছে, চোখগুলো কেমন লাল হয়ে ফুলে আছে। আমি আমার ডেস্কে বসে ফাইলগুলো দেখতে লাগলাম। হুটহাট করে আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি স্যার ফোন করেছে। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। তুমি একটু এই অফিসে আসো তো। জি স্যার, আসছি। ফোনটা কেটে দিয়ে গাড়ি নিয়ে হেড অফিসে যাওয়ার জন্য রওনা দিলাম। হেড অফিসে আসলাম, গাড়ি পার্ক করে অফিসে ঢুকলাম। অফিসে ঢুকতেই রিয়ার সাথে দেখা। এই রিয়া, স্যার কি রুমে আছে? আমি আর কোনো কথা না বলে বসে রুমের দিকে আসতে লাগলাম। স্যার আসবো? আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন স্যার, কোনো জরুরি কাজ আছে নাকি? আমি কালকে রাতে দেশের বাইরে চলে যাব। অফিসের কাজে আসতে অনেক সময় লাগতে পারে, তাই আমি চাচ্ছি তোমার সাথে নীলার বিয়েটা কালকে দিয়ে চলে যাব। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ না করো না। আমি তোমার আম্মুর সাথে কথা বলছি, উনি রাজি আছেন। আমার কথাটা তো আগে শুনবেন। কোনো কথা শুনবেন না বিআই সাহেব। মা, তুমি কখন আসলে? একটু আগেই আসলাম। তোর বিয়ে ঠিক করলাম, কালকে নীলা মামনির সাথে তোর বিয়ে। মা, আমার কথাটা তো আগে শুনবে। কোনো কথাই আমি শুনছি না আর। তুই নীলাকে পছন্দ করিস, আগে বললেই তো পারতিস। মা, আমার পুরো কথাটা তো আগে শুনবে। না, আজ আমি কোনো কথাই শুনছি না। আমি কথা দিয়ে ফেলেছি, কালকে তোর বিয়ে, এটাই ফাইনাল। অনেক ফাঁকি দিয়েছিস, এবার যদি কোনো কথা বলিস তাহলে আমার মরা মুখ দেখতে হবে। আমি দৌড়ে গিয়ে মায়ের পা ধরে কাঁদতে শুরু করলাম। এমনটা বলো না, তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। তুমি যা বলবে আমি তাই শুনবো মা। তাহলে তো হয়েই গেল। আপনি সব আয়োজন শুরু করে দেন। আচ্ছা বিয়ান সাহেব, তাহলে মেঘ, আজ আর তোমাকে অফিস করতে হবে না। তুমি বাসায় গিয়ে
বিয়ের প্রস্তুতি নাও। আমি কিছু না বলে আম্মুর সাথে বসের রুম থেকে বের হয়ে আসলাম। তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। কালকে মেঘের বিয়ে, তুমি অবশ্যই আসবে। রিয়া আমার বিয়ের কথা শুনে হাসি মুখটা কালো করে ফেললো। কি, তুমি খুশি হওনি মা? আন্টি, খুশি, খুব খুশি আমি। মেঘের বিয়ে বলে কথা, আমি অবশ্যই আসবো আন্টি। তা কার সাথে বিয়ে ঠিক করলেন আন্টি? তোমাদের বসের মেয়ে নীলামার সাথে। ও আচ্ছা মা, তুমি কিন্তু কাল অবশ্যই আসবে। আচ্ছা আন্টি। আমি আর রিয়ার সাথে কথা পারলাম না, মাকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমার রুমে বসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। নীলা ম্যাডাম কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আল্লাহ, নীলা ম্যাডাম যেন বিয়েতে রাজি না হয়। এসব ভাবছি, ঠিক তখনই আবারও ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম রিয়া ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। অপর পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তার মানে রিয়া কাঁদছে। রিয়া, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে বুঝলে না, আমার ভালোবাসাকেও বুঝলে না। মানে খুব সহজ মেঘ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার ভালোবাসা একটুও বুঝতে পারোনি? আমি কি বলবো, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমার একটু একটু মনে হচ্ছিল রিয়া আমাকে পছন্দ করত, কিন্তু কখনো মনে হয়নি যে রিয়া আমাকে ভালোবাসে। কি হলো মেঘ, চুপ কেন? কথা বলো। আমি আর কোনো কথা না বলে ফোন কেটে দিলাম, কারণ আমার কাছে তো কোনো উত্তর ছিল না। না জানি কি বলবে রিয়া। আরো বেশ কয়েকবার ফোন দিল রিয়া, কিন্তু আমি আর রিসিভ করলাম না। এভাবে পেরিয়ে গেল রাত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমে বসেছিলাম। হঠাৎ কারোর উপস্থিতি টের পেলাম। মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি রিয়া। আরে রিয়া, তুমি কখন আসলে? মাত্র আসলাম। রিয়া আর কিছু বলতে যাবে, ঠিক তখনই নিচ থেকে মা রিয়াকে ডাকতে লাগলো। রিয়ার কথা না বলে নিচে মার কাছে গেল। বাড়িতে আমি আর মা ছাড়া তো কেউ নেই, তাই হয়তো মা কোনো কাজের জন্য রিয়াকে ডাকছে হয়তো। একটু পরে মা আমার রুমে এসে হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নিচে আসতে। বসটা কি ফোন করেছিল তাড়াতাড়ি যেতে, বলেছে আমাদের মা চলে গেল। আমি আরো অবাক হলাম, নীলা ম্যাডাম কিভাবে এই বিয়েতে রাজি হলো? কি আর করার, কপালে যা আছে তাই তো হবে। গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। তারপরে গাড়ি নিয়ে বসের বাড়ি মানে নীলা ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি, আম্মু আর রিয়া। বাহ, বসের গাড়িটা তো আজ খুব সুন্দর করে সাজিয়েছে। গাড়ি পার্ক করতেই কয়েকটা মেয়ে আর বস এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল। পর্যায়ক্রমে সব নিয়ম অনুসারে আমাদের বিয়েটা হয়ে গেল। আমাদের মানে আমার আর নীলার বিয়ে করে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে নীলাকে আমার বাসায় নিয়ে আসলাম। বিয়ে থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের মাঝে কোনো কথা হয়নি। বাসায় চলে আসলাম বউকে নিয়ে। মা নীলাকে বরণ করে নামিয়ে নিল গাড়ি থেকে, আর রিয়া নীলকে আমার রুমে নিয়ে আসলো। এই পর্যন্ত রিয়ার সাথে তেমন কথা হয়নি, শুধু একটু চোখাচোখে দেখা হয়েছিল। রিয়াকে কেমন জানি দেখাচ্ছিল, চোখ মুখে কষ্টের ছাপ। এখানে কি করছো? তোমার বউ রুমে একলা বসে আছে। আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। তুমি কি আমাকে পছন্দ করতে? বাদ দাও এসব। আচ্ছা। রিয়া চলে গেল। কোনো কথা না বলে আমিও মার কাছে গেলাম। মায়ের দোয়া নিয়ে এখন রুমের দিকে যাচ্ছি। আমি রুমের সামনে দাঁড়িয়ে ভাবছি ঢুকবো কি ঢুকবো না। আজ যদি আমার বন্ধু থাকতো তাহলে আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিত। যাই হোক, বন্ধু তো নেই, কি আর করার। এক মুখ সাহস নিয়ে বাসর ঘরে ঢুকেই গেলাম। নীলা খাটে বসেছিল। আমাকে দেখে কেমন জানি একরকম করে বসলো। আমি শুনেছি নতুন বউ নাকি বাসর ঘরে বরের পা ছুঁয়ে সালাম করে, কিন্তু এদিকে তো নীলা কিছুই করলো না। মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো। আমি আসলে এই বিয়েতে প্রস্তুত ছিলাম না, তাই আমি তোমাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আর আমার ইচ্ছেও ছিল না এই বিয়েতে। আব্বুর কথায় আমি রাজি হয়েছি।
আমিও তো এই বিয়ের জন্য রাজি ছিলাম না। আমিও মার কথায় রাজি হয়েছি। যাই হোক, বিয়ে তো হয়ে গিয়েছে, এখন এসব ভেবে কাজ নেই। এখন তোমরা স্বামী স্ত্রী। দেখো মেঘ, আমি তোমাকে কোনোদিনই স্বামীর অধিকার দিতে পারবো না। আর তুমি যদি জোর করো তাহলে থাক, আর বলতে হবে না। এখন কি চাচ্ছ তুমি? ডিভোর্স। কি বলো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অন্য মেয়েদের মতো তোমার সাথে খারাপ ব্যবহার করছি না। আমাকে আর বাধ্য করো না তোমার সাথে খারাপ ব্যবহার করতে। তুমি কি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। ওকে। যতদিন পর্যন্ত আমাদের ডিভোর্স না হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমাদের বাসায় থাকবো। আচ্ছা, আমি আমার ড্রেসটা পরিবর্তন করে গিয়ে খাটে বসেছি। তুমি এখানে থাকতে পারবে না। কেন? আমার ইচ্ছে নেই তোমার সাথে এক বিছানায় থাকতে। আর আমরা তো স্বামী স্ত্রী না। ওকে, বুঝতে পারছি, আর বলতে হবে না। কি আর করার, ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। আমি আগেই জানতাম এরকম কিছু একটা আমার সাথে হবে। এটা কল্পনাই করতে পারি না লীলা আমাকে প্রথম রাতে ডিভোর্সের কথা বলবে। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙলো নীলার ডাকে। এত সকালে ডাকছো কেন? অফিসে যাবে না? যাবো তো। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কি আর করার, বিয়ের পরের দিন অফিসে যেতে বলছে বউ। অফিসে যেতেই হবে। আমি উঠে ফ্রেশ হলাম। মেঘ, শুনো। হ্যাঁ বলো, শুনছি। তুমি আজ থেকে হেড অফিস কন্ট্রোল করবে, আর আমি ফ্যাক্টরিতে থাকবো। আর তুমি সহকারী হিসেবে কাউকে নিয়ে নিও। ওকে। তুমি অফিসে যাবে নাকি আজ? অফিসে তো যেতেই হবে, আব্বু নেই। আচ্ছা, তোমার যা ইচ্ছে করো, তবে প্লিজ আমার মাকে কষ্ট দিও না। আমার এই দুনিয়াতে মা ছাড়া আর কেউ নেই। কি বলছো? আন্টিকে কেন কষ্ট দেব? আর একটা কথা, মাকে কিছু বুঝতে দিও না যে আমাদের মাঝে কি হয়েছে এবং কি হবে। আচ্ছা, বিশ্বাস রাখতে পারো আমার উপরে। আচ্ছা চলো, নিচে মা ডাকছে। নীলাকে নিয়ে চলে আসলাম নিচে। আজকেও অফিসে যাবে নাকি? হ্যাঁ মা, স্যার তো নেই, আমাকে যেতে হবে। আজকে না গেলে হয় না মা? না আম্মু, অফিসে না গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করছি। নাস্তা করে যেও। আম্মু, আপনিও বসেন, একসাথে নাস্তা করি। না মা, তোমরা খেয়ে যাও, আমি পরে খেয়ে নেব। নীলা তো ঠিকই বলেছে মা, তুমিও বসো না, একসাথে নাস্তা করি। না বাবা, তোমরা খেয়ে যাও, আমি পরে খেয়ে নেব। আমি আর নীলা নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। দুজনে বেরিয়ে পড়লাম। প্রথমে নীলাকে ফ্যাক্টরিতে নামিয়ে দিয়ে আমি হেড অফিসে চলে আসলাম। যাই হোক, কি ব্যাপার মেঘ, আজ অফিসে আসলে যে? তোমার সাথে আমার কিছু কথা আছে, রুমে এসো তো। কি কথা? একটু পরে আসলে জানতে পারবে কি কথা। ওকে। আমি স্যারের কেবিনে চলে আসলাম। এখন থেকে আমি এই অফিসের বস, যতদিন পর্যন্ত স্যার দেশে না ফেরে। আসবো? আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও, তা বাসর ঘরে বউকে কি দিলে? দেয়নি, তবে দেব। কি দেবে? ডিভোর্স। মানে কি বলে এসব? যা শুনেছো তাই বলছি। কিন্তু কেন? শুনবে তাহলে? বলো। বাসর ঘরে ঘটে যাওয়া সবকিছু ঘটনা রিয়াকে বললাম। ও। তোমাকে আজ থেকে আমার সহকারে বানিয়ে নিলাম। স্যারকে বলেছো? স্যারের অনুমতি নিয়েই তোমাকে সহকারী বানালাম। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তুমি এই ফাইলগুলোকে নিয়ে একটু অফিসে যাও তো। নীলা ম্যাডামকে দেখে একটু সাইন করে নিয়ে এসো। আচ্ছা। রিয়া চলে গেল। মেঘ, বলো। ম্যাডাম, রিয়াকে আমার সহকারী বানিয়ে নিলাম। আর কাউকে পাওনি সহকারী বানানোর জন্য? ম্যাডাম, আমার কাছে রিয়াকে বেস্ট মনে হলো, তাই রিয়াকে বানালাম। আচ্ছা, সব কাজ বুঝিয়ে দিও ভালো করে। ওকে ম্যাডাম। রিয়াকে দিয়ে ওই ফাইলগুলো পাঠিয়ে দিলাম।
চেক করে সাইনটা দিয়ে দেবেন। আচ্ছা। ওকে ম্যাডাম, আল্লাহ হাফিজ। কল কেটে দিয়ে বসে কাজ করে মনোযোগ দিলাম। কয়েক ঘন্টা পরে রুমে রিয়া এলো। আসবো? আসো। স্যার, ম্যাডাম তো এই ফাইলটায় সাইনই করলেন না। আমাকে স্যার বলার দরকার নেই, মেঘ বলে ডেকো। আচ্ছা। আচ্ছা, ফাইলটা এখানে রেখে যাও, লাঞ্চ টাইম হয়েছে, লাঞ্চ করে এসো। তুমি যাবে না? না, একটু পরে আমি যাব। চলো না, একসাথেই যাই। আচ্ছা, তুমি ক্যান্টিনে যাও, আমি আসছি। না, চলো তো। ওকে, চলো। কি আর করার, রিয়ার সাথে আমিও গেলাম ক্যান্টিনে। আমি আর রিয়া লাঞ্চ করে আবার অফিসে হাজির হলাম। একটু পরে নীলা ম্যাডাম কল করলো। জি ম্যাম, বলেন। তুমি কি ফ্রি আছো? ম্যাডাম বলেন। তুমি কেএফসি রেস্টুরেন্টে আসো তো। কেন ম্যাডাম? একজনের সঙ্গে দেখা করাবো। আচ্ছা ম্যাডাম, আমি আসছি। আমি আমার রুম থেকে বের হয়ে রিয়াকেও সাথে নিয়ে কেএফসি রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হলাম। কই নিয়ে যাচ্ছ? রেস্টুরেন্টে। কেন? আমরা তো লাঞ্চ করলামই। নীলা ম্যাডাম কার সাথে যেন পরিচয় করিয়ে দেবে, তাই যাচ্ছি। ও। আবার ফোনটা বেজে উঠলো। ফোনটা পকেট থেকে বের করলাম। নীলা ম্যাডাম কল করেছে। আমি ফোন রিসিভ করলাম। কোথায় তুমি? ম্যাডাম, এই তো চলে আসছি। তাড়াতাড়ি আসো, আমরা বসে আছি। আচ্ছা ম্যাডাম, আসছি। কয়েক মিনিটের মধ্যেই চলে আসলাম রেস্টুরেন্টে। মেঘ, ম্যাডামের সাথে ওই ছেলেটা কে বসে আছে? জানি না, হবে হয়তো কেউ। রিয়া, তুমি? ম্যাডাম, আমি নিয়ে আসছি। আচ্ছা, বসো। আমি আর রিয়া নীলা ম্যাডামের সামনে বসলাম। যাই হোক, এই যে একে দেখছো, এ হলো আমাদের কোম্পানির নতুন ভায়ার। হাই, আমি শান্ত। আমি মেঘ। এক এক করে পরিচয় পর্ব শেষ করলাম। আচ্ছা মেঘ, অফিস তো ছুটি হয়ে যাবে, এখন তুমি বাসায় যাও, আমি একটু পর আসতেছি। আচ্ছা ম্যাডাম, আমি রিয়াকে নিয়ে চলে আসলাম। আচ্ছা মেঘ, তুমি খেয়াল করেছো কি খেয়াল করব? ছেলেটা কেমন করে নীলা ম্যাডামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আর নীলা ম্যাডামও কেরম হেসে হেসে কথা বলছিলেন। আচ্ছা বাদ দাও, তুমি এখানে নামবে নাকি সামনের মোড়ে নামবে? এখানেই নামিয়ে দাও। আচ্ছা। আমি গাড়ি সাইড করে রিয়াকে নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। আমাকে একা দেখে মা বলল, বৌমা আসলো না? না মা, ওর একটু কাজ ছিল, তাই আমি একাই চলে আসলাম। তো একটু দেরি করে নিয়ে আসলি না কেন? আমার একটু কাজ ছিল, তাই আগেই চলে আসলাম। আচ্ছা, তোর মামা ফোন করেছিল, আমাকে যেতে বলছে। তো যাও, কয়েক বছর তো যাওনি। কি করে যাই বলতো, নতুন বৌমাকে রেখে যায় কি করে?
মা বাসায় আছে, এই সময় একদম পছন্দ করে না। আর যদি মা জেগে থাকতো? ধুর, এত পেঁচাল না পেরে সামনে থেকে সরে যা বলছি। আর আমার যা ইচ্ছে হয় তাই করব, এতে তোর কথা বলার কোনো অধিকার নেই। অধিকার আছে। কিসের অধিকার আছে? হ্যাঁ, আমি তোমার স্বামী। তোকে তো বলেইছি সেই অধিকার তুই কোনো দিন পাবি না। আর আর তো কদিন পর তোর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। যখন হবে তখন এসব করো। ধুর, প্যাসেল পারিস না তো। নীলা আমাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। নীলা খাটে আর আমি ফ্লোরে। বিছানা করে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে মার সাথে নাস্তা করলাম। মা অবশ্য নীলার কথা জানতে চেয়েছিল। আমি মাকে বললাম নীলা অনেক রাত করে ফিরেছে, তাদেরকে না ডাকাই ভালো। তাই মা আর নীলাকে না ডেকে নিয়ে নাস্তা শেষ করে মাকে নিয়ে স্টেশনে আসলাম ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। যথাসময়ে ট্রেনও চলে আসলো। মাকে ট্রেনে তুলে দিয়ে আমি গাড়ি নিয়ে বাসায় ফিরলাম কই গিয়েছিলা? মাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। কেন, কই গেল আম্মু? মা মামার বাড়িতে বেড়াতে গেল। তো আমাকে ডাক দিলে না কেন? কাল তুমি কি ছাইপাসকে অনেক রাত করে বাসে ফিরেছ, তাই আর তোমাকে সকাল ডিস্টার্ব করিনি। ও সরি সরি, আসলে কালকে একটু শান্তর সাথে একটা ক্লাবে গিয়েছিলাম তো। আচ্ছা, অফিস যাবে না? যাব, তবে তার আগে একটু উকিলের কাছে যাব। কেন? কেন মানে আমাদের ডিভোর্সের জন্য কথা বলতে। ও আচ্ছা, নাস্তা করে রেডি হয়ে নাও। আমি রেডি আছি, চলো। ওকে। আমি নিচে মনে গাড়ি চালাচ্ছি। পাশে অবশ্য নীলা অবশ্য মোবাইল টিপছিল। তা মেঘ, ডিভোর্সের পরে আবার একটু নতুন কোনো মেয়েকে দেখে বিয়ে করে নিও, ওকে? কি হলো, হাসছো কেন আবার? তোমার কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না যে। আমি তো ভালো কথাই বললাম। আচ্ছা, তুমি ভালো মনের মতো একটা ছেলেকে বিয়ে করে সুখী হও। চেষ্টা করব। চলে আসলাম উকিলের কাছে। উকিলের সাথে কথা বলে ঠিক করলাম। আচ্ছা, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন? হ্যাঁ, আমরা সব চিন্তা করেই এখানে এসেছি। আচ্ছা, কয়েক মাস সময় লাগবে। আচ্ছা, আপনি একটু চেষ্টা করেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্স পেপারটা রেডি করেন। আচ্ছা। আমরা চলে আসলাম ওখান থেকে। তারপরে আমাদের মাঝে তেমন আর কোনো কথা হয়নি। নীলাকে নীলার অফিসে নামিয়ে দিয়ে আমার অফিসে চলে আসলাম। মেঘ, হ্যাঁ বলো। শান্ত সাহেব আসছে তোমার সাথে দেখা করার জন্য। আচ্ছা, আমার রুমে নিয়ে আসো। আচ্ছা। আমি আমার রুমে বসে আছি। একটু পরে রিয়া শান্ত সাহেবকে নিয়ে আসলো। মেঘ সাহেব কেমন আছেন? ভালো। আপনি? আছে একরকম। আচ্ছা, কাজের কথায় আসা যাক। বলে। ওনাকে একটু বাইরে যেতে বলেন। না, রিয়া এখানেই থাকবে। আমার মনে হয় বাইরে যাওয়াই ভালো আমার। না, তুমি ওইখানে বসো। ওকে যা বলতেছিলাম, এই কোম্পানির পণ্যগুলো যদি বাজারে না ছেড়ে আমাকে 50% শেয়ার করেন, তাহলে আমি আপনাকে 2 কোটি করে টাকা দেবো প্রতি বছর। এটা কেমন কথা? আপনি কি কোনো মতে এই কোম্পানির নাম ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন? আমি যাই করি না কেন, আপনাকে তো আমি মোটা অংশের টাকা দেবো, যা আপনি অফিসে বসে থেকে সারা জীবন যেটা কামাতে পারবেন না। আমাকে টাকার লোভ দেখাবেন না। আর আপনি এখন আসতে পারেন। একটু ভেবে দেখুন। ভাবার প্রয়োজন নেই। শান্ত সাহেব চলে গেল। কি ব্যাপার মেঘ, এতগুলো টাকার অফার দিচ্ছে কেন? বুঝতে পারোনি? না, একটু বুঝিয়ে বলো। আমাদের কোম্পানির 50% পণ্য কিনে হয়তো ওইসব পণ্যতেই কোনো ভেজাল পণ্য মিশিয়ে আমাদের কোম্পানির নামে সেল করবে। বুঝতে পারছি। তাহলে তো আমাদের কোম্পানির নামও ডুবে যাবে, আর শান্ত সাহেব ভেজাল পণ্য সেল হবে। এই তো বুঝতে পারছো। এই কোম্পানির সবার বেতনের শীটটা একটু তৈরি করে দাও তো। আচ্ছা। রিয়া চলে গেল। আমি নীলাকে ফোন দিয়ে শান্ত সাহেবের সব কথাগুলো নীলাকে বললাম। তুমি কি শান্তকে আমার চোখে খারাপ বানাতে যাচ্ছ? খারাপ বানাতে যাবো কেন? যা সত্যি তাই তো বললাম। শান্ত একটু আগে আমার কাছে ফোন দিয়েছিল,
আর সত্যিটা কি সেটাও বলেছে। তুমি কি চাও তোমাকে কি আমি চাকরি থেকে বরখাস্ত করি? শান্ত তোমাকে মিথ্যা বলেছে। একদম চুপ। তুমি শান্তর কাছ থেকে 2 কোটি টাকা ঘুষ চাওনি? না, আমি চাইনি। শান্ত সাহেবই 2 কোটি টাকা দিতে চেয়েছিল। দেখো, আমি মিথ্যা বলা বা শোনা পছন্দ করি না। ফোন রাখো, শুধুমাত্র আব্বুর জন্য পার পেয়ে যাচ্ছ। নীলা ফোন কেটে দিল। শান্ত আমার নামে এত বড় মিথ্যে কথা বলল, কেন চিন্তার মধ্যে পড়ে গেলাম। এভাবে কাটতে থাকে দিন। নীলা ধীরে ধীরে শান্তর সাথে মিশতে শুরু করে দেয়। একসাথে ঘুরে রাতে ক্লাবে যায়। আর শান্তর কথা শুনে আমাকে ভুল বুঝে আমাকে খারাপ মনে করে। আস্তে আস্তে নীলা কেমন জানি হয়ে গেল। অল্প কিছুতেই আমার উপর রেগে যায়। চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। আরো অনেক কিছুই। আমার কোনো কথায় বিশ্বাস করে না। আমি যা কিছু বলি, যা কিছু করি, সব নাকি মিথ্যে অভিনয়। আমি নাকি কোম্পানির খারাপ চাই। আরো অনেক কিছু বলেন নীলা। কয়েকদিন পরে শান্ত সাহেব আবার আসলো আমার কাছে। মেঘ, শান্ত সাহেব আসছে তোমার সাথে দেখা করার জন্য। ভিতরে পাঠিয়ে দাও। আচ্ছা। শান্ত সাহেব ভিতরে আসলো। আমি রিয়াকে বাইরে যেতে বললাম। কেমন আছেন? এই তো আছি মোটামুটি। শান্ত কয়েকটা ফাইল দিল আমাকে। এসব কিসের ফাইল? খুলে দেখুন। আমি 2টো ফাইল খুলে দেখলাম। এসব ডিজাইন তো আমাদের না। তবে এই ডিজাইনগুলো এখন থেকে তোমরা বানাবে। না, এসব ডিজাইন তো তেমন লাভ না, বরং লোকসানও হতে পারে। তোমার বসকে ফোন দাও। আচ্ছা। আমি নীলাকে কল করলাম। হ্যাঁ বলো। শান্ত সাহেব কয়েকটা নতুন ডিজাইন দিয়েছে। হ্যাঁ, এখন থেকে ওই ডিজাইনের কাজ চলবে। তুমি সাইন করে দাও। কিন্তু এতে তো লোকসান হওয়ার চান্সই বেশি। না, লোকসান হবে না। তুমি কি ডিজাইনগুলো দেখছো? আমার দেখার দরকার নেই, তুমি সাইন করে দাও। না, আমি সাইন করব না। জেনে শুনে লোকসানের পথে কোম্পানিকে নিয়ে যেতে পারবো না। নীলা ফোন কেটে দিল। কি আজব ব্যাপার। নীলা তো শান্তর সবকিছুতেই হ্যাঁ সূচক উত্তর দিয়েছে। কি ভাবছেন? না, কিছু না। ফাইলগুলো রেখে যান, আমি সাইন করে নীলার কাছে পাঠিয়ে দেব। শান্ত ফাইলগুলো রেখে চলে গেল। আমি এখনো সাইন করি নাই। কারোর ইচ্ছেও নেই। আগে নীলাকে ডিজাইনগুলো দেখাতে হবে। আমি রিয়াকে আমার রুমে ডাকলাম। ভেতরে আসবো? হ্যাঁ, বসো। কি বলবে? তুমি কি ফ্রি আছো? তেমন কোনো কাজ নেই তো। আচ্ছা, তাহলে এই ফাইলগুলো নীলার কাছে দেখিয়ে নিয়ে এসো তো। আচ্ছা, দাও। আমি রিয়াকে ফাইলগুলো দিয়ে বললাম। কিসের ফাইল এসব? নতুন ডিজাইন দিয়ে গেল শান্ত। ও আচ্ছা, তাহলে আমি আসি। রিয়া ফাইলগুলো নিয়ে নীলার কাছে গেল। একটু পরে নীলার কল আসলো। আমি কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। এই, তোকে না বলেছি ফাইলগুলোতে সাইন করবি? ডিজাইনগুলো কি দেখেছো? হ্যাঁ, সব দেখেছি। তোকে তো আমি প্রথমেই বললাম সাইন করতে। তুই আমার কথা না শুনে কেন সাইন না করে আমার কাছে পাঠালি? আমি তোমাকে ডিজাইনগুলো দেখানোর জন্য পাঠালাম। এরপর থেকে শান্ত যখন যা করতে বলবে তাই করবি। নীলা ফোন কেটে দিল। একটু পরে রিয়া ফাইলগুলো নিয়ে চলে আসলো। মেঘ, ম্যাডাম তো অনেক রেগে আছেন তোমার উপর। আমি বুঝতে পারছি না এই শান্ত ম্যাডামকে কি জাদু করলো। আমার তো মনে হচ্ছে নীলা ম্যাডাম শান্তকে পছন্দ করে। তোমার কেন এমনটা মনে হলো? আচ্ছা, অন্য একদিন বলবো। এখন এই ফাইলগুলো সাইন করে দাও, ম্যাডামের কাছে জমা দিয়ে আসি। আমি আর কিছু না ভেবে সাইন করে দিলাম। ঠিক আছে। রিয়া ফাইলগুলো নিয়ে চলে গেল। আর আমার মাথায় নতুন এক চিন্তা ঢুকিয়ে দিয়ে গেল। সত্যি কি নীলা শান্তকে না করলে করবে, তাতে আমার কি? আর কয়েকদিন পরে আমাদের তো ডিভোর্স হয়ে যাবে। না, তারপরে আমার কাছে শান্তকে ভালো মনে হচ্ছে না। আজ রাতে নীলার সাথে এ বিষয়ে কথা বলতে হবে। আমি অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে নীলার কথা চিন্তা করছিলাম। রাত 8টা, নীলা এখনো আসেনি। অফিস তো 5টায় ছুটি হয়েছে। নীলার কাছে দেরি করে বাসায় ফেরা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই আমিও আর কল করলাম না। নিচে এসে রাতে খাওয়ার জন্য রান্না করতে লাগলাম। রান্না শেষ হলো 9টায়।
তারপরও নীলার আসার কোনো চিহ্নই নেই। এবার ভাবতে শুরু করলাম, কল দেব কি দেব না। অবশেষে কলটা করেই ফেললাম। অনেক ভেবেচিন্তে নীলাকে কল দিয়ে ফেললাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো নীলা। হ্যাঁ বলো। বাসায় আসবে কখন? আমার বাসায় ফিরতে লেট হবে। কেন? অফিস তো ছুটি হয়েছে সেই কখন। তোর কাছে কি জবাবদিহি করতে হবে এখন? কেন আমার ফিরতে লেট হবে? হ্যাঁ করতে হবে। নীলা ফোন কেটে দিল। খুব রাগ লাগছে। আজকে বাসায় ফিরুক, এর একটা ব্যবস্থা করতে হবে আমায়। এভাবে সবকিছু মেনে নেওয়া আর চলবে না। বসে টিভি দেখছিলাম, ঘড়ির কাঁটা তখন 12টা বাজে। ঠিক সেই সময় বাসার কলিং বেলটা বেজে উঠল। মনে হয় নীলা চলে এসছে। আমি দরজা খুলে দিলাম। আজকেও মনে হয় ছাই পাশ খেয়ে এসছে। কোথায় ছিলে এত রাত পর্যন্ত? তোকে বলতে আমি বাধ্য না। কেন? তুমি আমার স্ত্রী, বলতে তুমি বাধ্য। বলেছি না তোকে স্বামীর অধিকার দেখাতে আসবি না। আর মাত্র কয়েকদিন, তারপরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। হয়ে যাবে তো, এখনো তো হয়নি। কাল থেকে অফিস ছুটির 30 মিনিটের মধ্যে বাসায় চলে আসবে, না হলে বাসায় আর আসতে হবে না। ছোট লোকের বাচ্চা, আমাকে ধমক দিস? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, আর নীলা পাশ কাটিয়ে চলে গেল। মনের ভিতর অনেক ক্ষোভ জন্মাতে লাগলো। অনেক সহ্য করেছি, আর না, এভাবে জীবন চলতে পারবে না। আর মা যদি বাসায় ফিরে নীলার কর্মকাণ্ড দেখে, তাহলে মনে অনেক কষ্ট পাবে। তা তো আমি হতে দিতে পারি না। এসব ভাবতে ভাবতেই আমি আমার রুমে এসে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম, আর নীলা মহারানীর মতো খাটে ঘুমিয়ে আছে। পরের দিন সকালে আমি নাস্তা করে নীলার জন্য নাস্তা রেখে অফিসে চলে আসলাম। অফিসে এসে রিয়াকে নিয়ে একটু ফাইল দেখছিলাম। ঠিক তখনই নীলা আসলো অফিসে। বাহ, এখানে কাজ চলে না গল্প চলে? দেখতে পাচ্ছ না এখানে কি করছি? ম্যাডাম, আমরা তো ফাইল চেক করতেছিলাম, গল্প কোথায় করলাম? তুমি চুপ থাকো। রিয়া, তুমি একটু বাইরে যাও তো। রিয়া কিছু না বলে চলে গেল। হঠাৎ এই অফিসে? হঠাৎ না আসলে তো তোমাদের প্রেম কাহিনী দেখতেই পেতাম না। কিসের প্রেম কাহিনী? কি বলছে এসব? হ্যাঁ, যা বলছি সব সত্যি। শান্ত সব বলেছিল আমাকে, কিন্তু বিশ্বাস হয়নি, তাই দেখতে আসলাম। তোমার কথা ভুল হচ্ছে। এই নাও তোমার রিজাইন লেটার। তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কালকের ভেতরে কোয়ার্টার খালি করবে, আর গাড়ির চাবি জমা দিয়ে চলে যাও। এই নাও তোমার গাড়ির চাবি। নীলাকে গাড়ির চাবি দিয়ে আমি অফিস থেকে বের হয়ে চলে আসলাম। একটু পরে রিয়া কল করলো। হ্যাঁ রিয়া, বলো। তুমি অফিস থেকে চলে গেলে কেন? চাকরি থেকে বরখাস্ত করেছে আমাকে। কি বলছো এসব? হ্যাঁ, যা সত্যি তাই বললাম। আমার জন্য এসব হলো। আচ্ছা, আমি নীলা ম্যাডামের সাথে কথা বলছি। না, এসব নিয়ে নীলাকে কিছু বলার দরকার নেই। কেন? এমনিতেই এত প্যারা নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই। আমি ফোন কেটে দিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বাসে এসে সবকিছু গোছগাছ করে বেরিয়ে পড়লাম নতুন বাসা খোঁজার উদ্দেশ্যে। কয়েকটা বাসা ঘুরে একটা বাসা কপালে মিলল। বাসা ঠিক করে চলে আসলাম কোয়ার্টারে। সন্ধ্যায় রিয়া কল করলো। হ্যাঁ রিয়া, বলো। তোমার তো এখন আর কোয়ার্টার নেই, তাই বলছিলাম তুমি আমাদের বাসায় আসো, কাল থেকে আমাদের সাথেই থেকো। আরে না, আমি বাসা ঠিক করে আছি তো। ও আচ্ছা, তুমি কি সত্যি এই অফিসে কাজ করবে না? না। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমার অনেক কিছু গোছগাছ করার বাকি আছে। আচ্ছা, ফ্রেশ হয়ে কল দিও। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে রুমে না আসতে বাসার কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কে আসলো? নীলা তো অনেক রাত করে বাসায় ফিরে হবে হয়তো, নতুন ম্যানেজার। এসব ভেবে দরজা খুলে দিলাম। ও মা, এ তো নীলায় আসছে আজ এত তাড়াতাড়ি। যাই হোক, আমি দরজা খুলে দিয়ে রুমে চলে আসলাম। রিয়াও আমার পিছু পিছু রুমে চলে আসলো। আমি সরি, তখন রাগের মাথায় তোমাকে বরখাস্ত করেছি। কাল থেকে অফিসে যেও। না, সম্ভব না ম্যাডাম। আপনারা আমার জন্য অনেক করেছেন,
আর দয়া করতে হবে না। আমি নিজের চেষ্টায় নতুন করে চাকরি খুঁজে নেব। আর ভয়ের কোনো কারণ নেই। আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, আমি সাইন করে দিব। আর কালকেই আপনার কোয়ার্টার ছেড়ে দেব। এসব বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। নীলা হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওখানে না দাঁড়িয়ে বাইরে চলে আসলাম। রাতে আর রান্না করলাম না, তাই না খেয়ে বাইরে সোফায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে একটা পিকআপ গাড়ি করে আমার সব জিনিস গাড়িতে উঠালাম। নীলা ম্যাডামের অবশ্য ঘুম ভেঙে গেছে। সবকিছু নিয়ে নীলা ম্যাডামের হাতে কোয়ার্টার চাবি তুলে দিয়ে চলে আসলাম। নতুন বাসায় উঠে সবকিছু সাজানোর কাছে ব্যস্ত হয়ে পড়লাম। পকেটে থাকা ফোনটা অবশ্য কয়েকবার কেঁপে উঠল। কাজের ব্যস্ততার কারণে আর ফোন বের করলাম না। সবকিছু সাজাতে প্রায় সন্ধ্যা নেমে আসলো। কাজ শেষ করে ফ্রি হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলাম ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে। তাই চার্জে লাগিয়ে একটু ছাদে গেলাম। এখন কালকের কাজ হলো আবার নতুন একটা চাকরি খোঁজা। রাত অনেক হওয়ায় ছাদ থেকে নিচে নেমে আসলাম। রুমে এসে ফোনটা চার্জ থেকে খুলে অন করলাম। ফোন অন করতেই রিয়ার কয়েকটা মেসেজ আসলো। মেসেজগুলো সিন করে রিয়াকে কল করলাম। এতক্ষণে বুঝি ফ্রি হলে? আরে না, ফ্রি তো সন্ধ্যা হয়েছি, কিন্তু ফোনের চার্জ না থাকায় চার্জ দিতে একটু ছাদে গিয়েছিলাম। ও, রান্না করেছো? না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আমি জানতাম তুমি এরকমটাই করবে, তাই কয়েকবার ফোন দিলাম, কিন্তু লাইন পেলাম না। ও, এখন তাড়াতাড়ি বাসার ঠিকানাটা দাও। 15/2, বাসা নাম্বার 508। ওকে, বাসায় থাকো, আমি 15 মিনিটের মধ্যে আসছি। আরে না, রাত হয়েছে, এখন এসে কি করবে? কই, মাত্র তো 9টা বাজে, আমি আসতেছি। রিয়া কল কেটে দিল। ফোন বিছানা রেখে উঠতে যাব ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার, তাই ফোন রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে কোনো সাড়া পেলাম না। একটু পরে লাইনটা কেটে গেল, মানে রং নাম্বার থেকে কল আসছে। ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসেই ফোনের দিকে নজর গেল। অচেনা নাম্বার থেকে 3টে মিস কল উঠে আছে। আমি ফোন হাতে নিয়ে কল ব্যাক করলাম। প্রথমবার রিং হতে কল রিসিভ করলো। কেমন আছিস বাবা? মা, তুমি? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো। বাবা, তোকে একটা কথা বলার জন্য কল করলাম। হ্যাঁ মা, বলো, কি বলবে? আমি চাচ্ছি তোর মামাদের সাথে বাকি জীবনটা গ্রামেই কাটিয়ে দিই। শহরে আর যেতে মন চাচ্ছে না। প্রতি মাসে একবার এসে মাকে দেখে যেতে পারবি না বাবা? মা, কি বলছে সব? তোমাকে ছেড়ে একলা কি করে থাকবো আমি? কি বলিস এসব পাগলের মতো? একলা কেন থাকবি? বৌমা তো আছে। তারপরেও মা। তুই তো আমার সব কথাই রাখিস। আচ্ছা মা, তোমার কাছে যা ভালো মনে হয় তাই করো। হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠলো। আচ্ছা মা, ভালো থেকো, আমি তোমাকে কয়েকদিনের মধ্যে দেখতে যাব। আচ্ছা, বৌমাকেও নিয়ে আসিস তাহলে। তোমার বৌমা যেতে চাইলে নিয়ে যাব। আচ্ছা মা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তুইও ভালো থাকিস বাবা। আমি ফোন কেটে দিয়ে দরজা খুলে দিতে গেলাম। রিয়া, তুমি? বললামই তো আসবো আগে। এইটা বলো তো, দরজা খুলতে এত লেট কেন? মার সাথে কথা বলছিলাম। ও, আন্টি কেমন আছেন? ভালো। তোমার হাতে কি এসব? দরজায় দাঁড়িয়ে সব কথা করব, নাকি ভেতরে আসতে বলবে? ও হ্যাঁ, ভিতরে এসো। যাও, ফ্রেশ হয়ে টেবিলে আসো, একসাথে ডিনার করব। আমি তো রান্নাই করিনি। আরে পাগল, আমি বাসা থেকে রান্না করে নিয়েই আসছি। এসবের কি দরকার ছিল? বাইরে আমার বন্ধুর জন্য সামান্য এইটুকু করতে পারবো না বুঝি? তাহলে দাও, খাওয়া শুরু করি। একটু আগে ফ্রেশ হলাম। ঠিক আছে, তুমি বসো, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। রিয়া ফ্রেশ হতে গেল। রিয়া ফ্রেশ হয়ে আসলো। দুজন একসাথে ডিনার করলাম। ডিনার শেষ করে একটু অফিসিয়ালি বিষয়ে গল্প করলাম। আচ্ছা, তাহলে আজ আমি যাই।
হুম, রাত তো অনেক হলো। আচ্ছা, ডিভোর্সের পর কি করবা কিছু ভাবছো? না তো। ও, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি একলা যেতে পারবো না? বিষয়টা সেটা না তো। তাহলে কিছু না, চলো তো এগিয়ে দিয়ে আসি। এত করে যখন যেতেই চাইছো তাহলে চলো। আমি আর রিয়া একটা রিক্সায় উঠলাম। রিয়াকে রিয়ার বাসায় নামিয়ে দিলাম। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হাসছো কেন? আচ্ছা, সাবধানে যেও তাহলে। ঠিক আছে। রিয়া বাসায় চলে গেল, আমিও আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ফোনটা আবার বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি নীলা কল করছে। কল ধরার কোনো ইচ্ছেই ছিল না, তাই ফোন বেজে বন্ধ হয়ে গেল। একটু পরে আবার ফোন বেজে উঠল, আবার নীলাই কল করেছে। কয়েকবার এভাবে কল দিয়েই চলেছে। ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন? কিছু বলার থাকলে বলেন। কাল থেকে অফিসে আসো। সরি ম্যাডাম, আমার পক্ষে আর সেটা সম্ভব না। আমি বলছি মানে তোমাকে আসতেই হবে। সরি। ফোন কেটে দিলাম। তারপরেও কয়েকবার ফোন দিল, কিন্তু রিসিভ করলাম না। ফোনটা সাইলেন্ট করে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে নাস্তা করে একটা অফিসে ইন্টারভিউ ছিল, তাই ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হলাম। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে পুরোই অবাক হয়ে গেছি। নীলা কয়েকবার কল করছে, তো সাথে স্যার মানে শ্বশুরও কল করেছে। কি করব ভেবে না পেয়ে স্যারকে কল দিলাম। প্রথমবার রিং হতে কল রিসিভ করলো। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো। তা শুনলাম তুমি নাকি অফিসে যাচ্ছ না? জি, কি শুনেছেন? আজকে থেকে অফিসে যাবে বাবা। নীলা আমাকে ফোন করে সব বলেছে। না, আমার পক্ষে আর সম্ভব না। ওইভাবে অফিস করে জেনে শুনে কোম্পানিকে নিজে হাতে ডুবাতে পারবো না। এমন করে বলছো কেন বাবা? তোমাদের মাঝে কি হয়েছে একটু ক্লিয়ার করে বলো তো। আমি বসকে প্রথম থেকে মাসে বাসার ঘর থেকে শুরু করে কোম্পানি থেকে বের করে দেওয়া পর্যন্ত সবকিছু খুলে পড়লাম। কি, নীলা তোমাকে ডিভোর্স দিতে চেয়েছে আর আমি এইসব কিছুই জানি না? থাক, নীলা ম্যাডামকে কিছু বলার দরকার নেই এই বিষয়ে। না, নীলার অনেক বার বাড়ছে। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। না প্লিজ, কিছু বলবেন না। আমি আর চাই না আমার জন্য নীলা ম্যাডাম কষ্ট পাক। স্যার আর কথা বলছে না, কি আর বলবে? কথা বলার ভাষা হয়তো হারিয়ে ফেলেছে। আমি ফোন কেটে দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আল্লাহর নাম নিয়ে 30 মিনিট বাসের মধ্যে ঝুলার পরে চলে আসলাম। অফিসে কয়েকজনের পরে আমার সিরিয়াল আসলো। ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক পড়লো। আমি ভিতরে গেলাম। খুব ভালো করে মনোযোগ সহকারে ইন্টারভিউটাও দিলাম। আল্লাহর রহমতে চাকরিটাও পেয়ে গেলাম। বেতনটা মোটামুটি ভালোই। কাল থেকে জয়েন করতে বলল। আমি বসকে বলে কয়েকদিন সময় চেয়ে নিলাম। মাকে দেখতে যাব, তাই অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রিয়াকে কল করলাম। মেঘ বলো। আমার তো চাকরি হয়ে গেল। তাই নাকি? গুড। এখন বলো কি খাওয়াবে আজ? কত কষ্ট করে আমি চাকরিটা পেলাম, আর তুমি খেতে চাচ্ছ? এটা কেমন হলো? তোমারই আমাকে খাওয়ানো উচিত। তাই নাকি? আচ্ছা, নীলা ম্যাডাম আসছে। আমি অফিস ছুটির পরে তোমাকে কল করব, রেডি থেকো। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে দুপুরে খাওয়ার জন্য রান্নাটা শুরু করে দিলাম। তখনই আবার পকেটে ফোনটা কেঁপে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। নীলা ম্যাডাম কল করেছে। আমি ফোন রিসিভ করলাম। তুমি নাকি এসএফ কোম্পানিতে চাকরি নিলে? আপনাকে কে বললো? সেটা তোমার না জানলেও চলবে। ওকে, কিছু বলবেন? না, কি আর বলবো। তাহলে ফোন রাখছি। আমি ফোন কেটে দিয়ে রান্নার কাছে মনোযোগ দিলাম। রান্না শেষ করে গোসল করলাম। তারপর খেয়ে দিয়ে
একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ফোনের আওয়াজ শুনে। রিয়া কল করেছে। কি করছো? ঘুমাই। এখন? হুম দুপুরে খেয়েছো? হুম গুড। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে পকেট ভরে টাকা নিয়ে চলে আসো, আমার অফিস ছুটি হয়েছে। তো পকেট ভরা টাকা দিয়ে কি হবে? আসলেই বুঝতে পারবে চান্দু। কি বললে? কই কিছু না তো। আমি সিটি পার্কে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আমি আসছি। আমি ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। সত্যি রিয়ার মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যর ব্যাপার। মনের ভিতরে কোনো পেঁয়াজি নেই। মামা রিক্সা থামালেন কেন? মামা সামনে তো রাস্তায় জ্যাম লেগে আছে। আচ্ছা মামা, তাহলে আমি এখানে নামি। এখান থেকে তো পার্ক হেঁটে যেতে 5 মিনিট লাগবে, আর এই জ্যাম ছুটতে 1 ঘন্টা। আচ্ছা মামা। আমি রিক্সা থেকে নেমে মামাকে ভাড়া দিয়ে রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আমার চোখ দুটো একটা গাড়িতে আটকে গেল। কয়েকদিন আগে গাড়িটা আমি ব্যবহার করতাম। গাড়ির ভিতরে চোখ যেতেই আমি পুরো চমকে গেলাম। নীলা আর শান্ত একই গাড়িতে বসে হাসাহাসি করছে। দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। খারাপ না হওয়ারও কোনো কারণই নেই। একে তো নীলা আমার এখনো বউ দুয়েতে আমি নীলাকে ভালোবাসতে শুরু করেছিলাম। যাই হোক, কপালের নাম গোপাল, কপালে নেই। আমি হাঁটা শুরু করে দিলাম। কয়েক মিনিট হাঁটার পরে চলে আসলাম পার্কে। কি এত লেট কেন? আর তুমি এত ঘামছো কেন? আর বলো না, রাস্তায় অনেক জ্যাম লেগেছিল, তাই হাফ রাস্তা থেকে হেঁটে আসতে হলো। রিয়া তার পার্স থেকে টিস্যু বের করে দিল। আমি টিস্যু দিয়ে কিছুটা ঘাম মুছে ফেললাম। কি ব্যাপার মেঘ, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই না তো। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না মেঘ? আচ্ছা বাদ দাও, নীলা ম্যাডাম কিছু বলছিল আমার ব্যাপারে? কই না, কিছু বলিনি তো। ও আজ না শান্ত সাহেব তার এক বন্ধুকে ম্যানেজার পোস্টে বসিয়েছে। আচ্ছা বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। আচ্ছা চলো, এখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বসি। আমি রিয়াকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। হঠাৎ চোখ গেল রেস্টুরেন্টের এক কর্নারের টেবিলে। সেখানে আর কেউ ছিল না, ছিল শান্ত আর নীলা। রিয়া, আমরা ওই দিকটায় বসি। কেন? এখানেই তো ঠিক আছি। না ঠিক না, চলো তো ওই দিকটায় যাই। আচ্ছা চলো। আমরা আর এক কর্নারে গিয়ে বসলাম, যাতে আমার চোখ আর নীলাকে দেখতে না পাই। রিয়া কি খাবে বলো? তোমার যা ভালো লাগে তাই অর্ডার দাও। আমি আমার পছন্দের কয়টা খাবার অর্ডার দিলাম। তুমি এত কিছু খাইতে পারবে তো? পারবো না কেন? আচ্ছা মেঘ, তুমি বারবার ওইদিকে কি দেখছো? কারোর আসার কথা ছিল নাকি? না তো, কই কি দেখছি? না, তুমি বারবার কাকে যেন ওইদিকে খুঁজতেছো। খাবার খাবে, চলো নাও খাওয়া শুরু করো। রিয়া খাওয়া শুরু করে দিল। আমার মন কি চাচ্ছে কিছুতেই বুঝতে পারছি না। যাতে রিয়াকে না দেখতে পাই তার জন্য এখানে এসে বসলাম। আর এখানে এসে আবার চোখ তোর যেন নীলাকে বারবার খুঁজছে। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? কই, এই তো খাচ্ছি। কই, তুমি তো এখনো কিছুই মুখে তোলোনি। কিছুই খাইনি না। কি ব্যাপার মেঘ, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিকই আছি। না, তোমার কিছু তো একটা হয়েছে। সে পার থেকে লক্ষ্য করছি তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো। এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খাও আগে। আমি তো খাচ্ছি, তুমিও শুরু করো। পছন্দের খাবার সব সামনে, তারপরেও খেতে ইচ্ছে করছে না। তারপরেও একটু খেলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। আচ্ছা মেঘ, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কই কিছু না তো। বলবে না তো? চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। আমি আর রিয়াকে জোর করলাম না। আচ্ছা সাবধানে যেও। আমার এই কথা শুনে আমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকালো। তারপরে একটা রিক্সা নিয়ে চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাবতে শুরু করলাম,
কেন আমার এমনটা হচ্ছে? নীলা তো আমাকে বড় হিসেবে মানেই না। কয়েকদিন পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। কেন তাহলে এমনটা হচ্ছে আমার আর নীলার? হয়তো আমাকে ডিভোর্স দিয়ে শান্তকে বিয়ে করবে। আমি আর ভাবতে পারছি না। প্রচুর মাথা ব্যথা করতে লাগলো। একটা টেবিলে খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ বোঝার সাথে সাথে শুধু নীলাকে দেখতে পাচ্ছি। না, আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রিয়া কল করেছে। একটু সময় নিয়ে ফোন রিসিভ করলাম। বলো। তোমার কি হয়েছে বলবে প্লিজ? আমার প্রচুর মাথা ব্যথা করছে, কালকে কথা বলি। আমি ফোন কেটে দিয়ে ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম যেন আসতে চাইছিল না। অনেক কষ্ট করে রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা খেয়ে কিছু কাপড় একটা ব্যাগের ভেতর ঢুকিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। তারপরে উদ্দেশ্য প্রথমে স্টেশনে যাব, টিকিট করব, তারপরে ট্রেনে সোজা গ্রামে মায়ের কাছে চলে যাব। একটা রিক্সা নিয়ে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে একটা টিকিট করলাম। 10টায় ট্রেন আসবে। এখনো 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা কি করব ভেবে না পেয়ে পকেটে হাত দিলাম ফোন বের করার জন্য, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। হাল্লা, কাল রাতে তো আমার ফোন সাইলেন্ট করে বাড়িতে নিচে রেখেছি, সকালে তো নিতেই ভুলে গেছি। আবার স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে বালিশের নিচ থেকে ফোনটা বের করলাম। বাহ, ফোন বন্ধ হয়ে আছে। কাল রাতে চার্জে দিতেও ভুলে গেছিলাম। কি আর করার, ফোনটা একটু চার্জে লাগিয়ে দিলাম। 20 মিনিট চার্জ দেওয়ার পরে যেরকমের ফোন চালু করলাম, ফোনে বেশি চার্জ না থাকায় বেশি ডেভারেট করলাম না, খালি কল লিস্টটা দেখলাম। কাল রাতে রিয়ার করে কয়েকবার কল করেছিল। ফোন পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় খালি, কোনো রিক্সায় দেখা যাচ্ছে না। আর একটু সামনে যেতে পুরোই অবাক হয়ে পড়লাম। নীলা আর শান্ত রিক্সায় বসে কোথায় যেন যাচ্ছে। বাহ, কি সুন্দর দেখলাম, কি সুন্দর দৃশ্য। না, আর ভাববো না নীলাকে নিয়ে। একটু পরে আমিও রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠে সোজা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, ট্রেন চলে আসলো। আমিও ট্রেনে উঠে পড়লাম। টিকিট অনুযায়ী সিটে বসে পড়লাম। একটু পরে পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। রিয়া কল করেছে। ফোনটা রিসিভ করলাম। শুভ সকাল। শুভ সকাল। সকালে তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। রাতেও তো ফোন আর রিসিভ করলে না। ঘুমিয়ে পড়েছিলাম। ও, এখন কেমন আছো? আর তোমার পাশে ট্রেনের শব্দ কেন? ও, তোমাকে তো বলাই হয়নি, আমি গ্রামের বাড়ি যাচ্ছি মার সাথে দেখা করার জন্য। ও, অফিসে যাবে না? গ্রাম থেকে এসে জয়েন করব। কবে আসবে? 2 দিন পরে। ও, তো তোমার নীলা ম্যাডাম কি অফিসে আসছে? না, এখনো আসেনি। কেন? না, এমনি। আচ্ছা, ফোনে চার্জ নেই, পরে কথা বলবো, এখন রাখি। আচ্ছা, সাবধানে যেও। ওকে। ফোন কেটে দিয়ে চুপচাপ বসে পড়লাম। ফোন পকেটে ঢুকিয়ে রেখে কয়েক ঘন্টা পরে চলে আসলাম গ্রামে। আজ অনেক বছর পরে গ্রামে আসলাম। কিছুই চিনতে পারছি না। সবকিছু কত পরিবর্তন হয়েছে। অনেক কষ্ট করে মামার বাসায় চলে আসলাম।
মা, নীলা এখন আর তোমার বৌমা নেই। সে এখন অন্য কারোর বুকে নিজের সুখ খোঁজে ব্যস্ত। তার কে সময় হবে মা তোমার হাতের পিঠা খাবার? আমি পারলাম না এসব কিছু বলতে মাকে। মাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি চাই না মা কষ্ট পাক। আমি সব সময় মাকে প্রাধান্য দিয়েছি, আজও দিলাম। দুপুরে সবার সাথে বসে একসাথে দুপুরের খাবার খেলাম মামার পুকুরের মাছ দিয়ে। খাওয়া শেষ করে আমার কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। এই শাড়িটা বৌমাকে দিয়ে বলবি আমি দিয়েছি। শাড়িটা দেখে 2 ফোঁটা পানি পড়লো 2 চোখে। কত আশা আমার তার বৌমাকে নিয়ে। কি রে পাগল, কাঁদছিস কেন? এমনি মা, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পাগল একটা। আর এই পিঠাগুলো বাসায় গিয়ে দুজনে খাবি, ঠিক আছে? আচ্ছা মা, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা বাবা, তুইও সাবধানে যাস আর বাসায় পৌঁছে কল দিস। ও মা, আমি মামাকে কিছু টাকা দিয়ে গেলাম তোমাকে ফোন কিনে দেওয়ার জন্য। মোবাইল দিয়ে কি করবো রে বাপ? কেন, ছেলের সাথে কথা বলবে না বুঝি? তোর মামার মোবাইল দিয়েই তো কথা হবে। তারপরেও মা। আচ্ছা। তারপরে মার পা ছুঁয়ে সালাম নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। মাকে ছেড়ে যাওয়ার চেয়ে কি কষ্ট একমাত্র যারা মাকে ছেড়ে দূরে থাকে তারাই বোঝে। চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে সোজা ট্রেন পেলাম। ট্রেনে উঠে রিয়াকে কল করলাম। কয়েকবার রিং হলো, কিন্তু ফোন রিসিভ করলো না। হয়তো অফিসে আছে, তাই ধরেনি রিয়া। একটু পর আমার ফোনে একটা মেসেজ আসলো রিয়ার নাম্বার থেকে। এই, আমি অফিসে আছি আর সামনে নীলা ম্যাডাম আছে, পরে কল দেব। যা ভাবছিলাম তাই। ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলাম। ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে। জানলা দিয়ে মাথাটা একটু বের করে বাইরে ছুটন্ত সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। একটু পরেই ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে কয়টা রিসিভ করলাম। রিয়া, কেমন আছো? ভালো। তুমি আসছো নাকি আজ? আসছি। এইদিকে তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? আমাদের কোম্পানির 4 কোটি টাকা লোকসান দেখা দিয়েছে 1 সপ্তাহে। তাই নাকি? আচ্ছা, নীলা ম্যাডাম আবার আসছে, পরে কথা বলছি। আজ মনে হয় ছুটি রাতে হবে। আচ্ছা, ফোন কেটে দিলাম। ট্রেন চলছে তার নিজের গতিতে। আমি গতির সাথে তাল মিলিয়ে নিজের সিটে বসে ভাবতে শুরু করে দিলাম। 1 সপ্তাহে যদি 4 কোটি টাকা লোকসান দেখা দেয়, তাহলে কয়েক মাসের মধ্যে নীলাদের কোম্পানির কোনো চিহ্নই থাকবে না। এসব ভাবতে ভাবতে পকেটে থাকা ফোনটা আবার বেজে উঠল। ফোন বের করলাম। বাহ, নীলা কল করেছে। আমিও ফোনটা রিসিভ করে সালাম দিলাম। মেঘ, তুমি এখন কই আছো? আমি ট্রেনে। কোথাও যাচ্ছো? না, গ্রামে গিয়েছিলাম, আজকে আসছি। তুমি কি আজ একটু দেখা করতে পারবে? পারবো। 9টায় স্টেশনে চলে আসলে দেখা হতে পারে। ওকে, আমি আসতেছি। ফোন কেটে দিল। এই, আপনারা কি ভাবছেন আমি দেখা করার জন্য রাজি হলাম কেন? আসলে মাঝে গ্রাম থেকে নীলার জন্য শাড়ি আর পিঠা দিল, এগুলো দেওয়ার জন্য। আমি দেখা করতে বললে তো আসতো না, তাই সুযোগকে কাজে লাগিয়ে দিলাম। একটু পরে আবার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে রিয়ার নাম্বার ভেসে উঠল। ফোনটা রিসিভ করলাম। অফিস ছুটি হয়েছে? মাত্র অফিস থেকে বেরালাম। তা এখন তুমি সবকিছু ডিটেলে বলো তো। ওই যে তোমাকে সেদিন যে ডিজাইনগুলোতে সাইন করে নিল নীলা ম্যাডাম আর শান্ত, ওই ডিজাইনের মাল আর কোনো ভায়ার নিতে চাইছে না। শান্ত সাহেব অনেক চেষ্টা করলো, কিন্তু কোথাও সেল দিতে পারেনি। আর এই দেশেও চলছে না। অবশেষে একটা অচেনা ভায়ার 12 কোটি টাকার মাল 8 কোটি টাকা দিয়ে কিনলো। 4 কোটি টাকার লোকসান 1 সপ্তাহে। আমি জানতাম এরকমটা হতে পারে। আমার যতদূর মনে হচ্ছে সে অচেনা ভাইয়ারটাকে শান্ত নিয়ে আসছে কম রেটে মাল কেনার জন্য। হতে পারে। আচ্ছা, তোমার আসতে কত সময় লাগবে? এই তো প্রায় চলে এসেছি, আর কয়েক মিনিট লাগবে হয়তো।
আচ্ছা, সাবধানে আসো, কাল দেখা হবে। আচ্ছা, ভালো থেকো, বাই। একটু পরে স্টেশনে চলে আসলাম। ট্রেন থেকে নামতেই নীলাকে দেখতে পেলাম বসে থাকতে। বাহ, আমাকে দেখতে পেয়ে নীলা আমার দিকে আসতে লাগলো। আমিও সামনে যেতে লাগলাম। ম্যাডাম, কিছু বলবেন? বলার জন্যই আসছি, তবে কিভাবে যে বলবো। এত প্যাঁচাপ্যাঁচি না করে বলে ফেলেন। ডিভোর্স পেপার আছে, সাইন দিতে হবে। না, তেমন কিছু না। তাহলে এত ঘুরপ্যাঁচ না কি বলেন? আসলে আমাদের কোম্পানির এই সপ্তাহে 4 কোটি টাকা লোকসানের মুখ দেখলো। তো এখানে আমার করণীয় কি? আব্বু আমাকে অনেক বকাবকি করেছে আর বলেছে তোমার কাছে মাফ চেয়ে তোমাকে আবার অফিসে ঢোকাতে। সরি ম্যাডাম, আমি আর ওই অফিসে যেতে পারবো না। তবে ভালো একটা বুদ্ধি দিতে পারবো। কি বুদ্ধি বলো? শান্ত সাহেবকে কোম্পানিতে রাখবেন না। একটু সুযোগ পেলেই তো অন্যের নামে বদনাম গাওয়া শুরু করে দিলে, তাই না? নীলা আর কোনো কথা না বলে আমার উপর রেখে চলে যেতে লাগলো। আমি দৌড়ে নীলার সামনে গেলাম। পথ আটকানোর অধিকার কই পাইলি, ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, সেটা আমি জানি। আমি ব্যাগ গলে শাড়িটা আর পিঠার পটটা নীলার দিকে বাড়িয়ে দিলাম। কি এসব? মা আপনার জন্য পাঠালেন। নীলা, এই ছোট লোকের মাটা অনেক খুশি হতেন। নীলা আমার হাত থেকে পিঠার শাড়িটা নিয়ে চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু রান্না করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল নতুন অফিসে প্রথম দিন, তাই আর দেরি করলাম না। খুব সকালে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, হালকা কিছু নাস্তা খেয়ে প্রয়োজনীয় কিছু পেপার নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে এসে নতুন বসের সাথে দেখা করলাম। তারপর বস একজন কলিগকে বলল সবার সাথে পরিচয় করিয়ে দিতে আর আমার কাজ আমাকে বুঝিয়ে দিতে। কলিগকে নিয়ে অফিসের সব কলিগদের সাথে পরিচয় হলাম। তারপরে নিজের কাজ বুঝে নিলাম। নিজের ডেস্কটপে বসে কাজ করছিলাম, তখনই ফোনটা ভেসে উঠল। ফোন রিসিভ করলাম। রিয়া কল করেছে। রিয়া বলো। অফিসে গেছো? আসলাম। আচ্ছা, তাহলে অফিস ছুটির পরে কল দিও। আচ্ছা। ফোন কেটে দিয়ে কাজ করায় মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। অফিস থেকে বের হয়ে রিয়াকে কল করলাম। রিয়া কল কেটে দিল। মনে হয় ব্যস্ত আছে কোনো কাজে। একটু পরে একটা মেসেজ আসলো রিয়ার নাম্বার থেকে। মেঘ, সরি, আমার অফিস তো আজকেও মনে হয় 8টায় ছুটি হবে। অফিসে অনেক ঝামেলা চলছে। কি আর করার, বাসে উঠে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ একটু রেস্ট নিয়েছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার ভেসে উঠল। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ সাহেব, ভালো কাজ করেছেন অন্য জায়গায় চাকরি নিয়ে। আর কয়েক মাত্র মাস নীলা ম্যাডামদের কোনো চাহিদাই থাকবে না এদেশে। কি বলছেন আপনি? পরিচয়টা কি জানার খুব দরকার? কল কেটে দিল। আমি কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই লাইন পেলাম না। কে হতে পারে? কণ্ঠটাও কেমন জানি চেনা চেনা লাগছে। কোথায় যেন শুনেছি। এটা শান্ত ছাড়া কেউ না। আচ্ছা, শান্ত এমনটা কেন করছে? এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যতই ভাবছি এসব নিয়ে চিন্তা করবো না, ততই বেশি চিন্তায় পড়ে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। সকালে ঘুম ভাঙলো মার ফোন কল পেয়ে। ফোন রিসিভ করে সালাম দিলাম। কেমন আছিস রে বাবা? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো বাবা, ভালোই আছি। বৌমা কোথায়? পড়লাম এক বিপদে। এখন নীলাকে পাবো কোথায়? মা, তোমার বৌমা তো রান্না করছে। তুই এখনো শুয়ে আছিস তাই না? যা, ওঠ, বৌমাকে একটু সাহায্য কর গিয়ে। আচ্ছা মা, যাচ্ছি। কি আর করার, মা বলল তার বৌমাকে রান্নার কাছে সাহায্য করার জন্য। এখন বৌমা পাবো কোথায়? যাই হোক, উঠে পড়লাম বিছানা থেকে। বাইরে হালকা শীত পড়ছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। গায়ে একটা চাদর পেঁচিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করলাম নিজের জন্য। নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে নিজে ডেস্কটপে বসে কাজ করছিলাম। কয়েক ঘন্টা পরে
রিয়ার নাম্বার থেকে কল আসলো। আমি ফোন রিসিভ করলাম। রিয়া বলো। আজকে তো ক্যাশ টাকা থেকে 1 কোটি টাকার হিসাব উধাও। হুম, হাসছো কেন? হাসবো না তো কি করবো? সাপকে যদি দুধ কলা দিয়ে পুষে রাখে ছবল খাওয়ার জন্য, তাহলে তো সাপ ছবল দেবেই। তাও ঠিক। কেমন আছো তাই বলো। কই, অফিসে আছো নাকি? হুম, নতুন অফিস কেমন লাগছে? ভালোই লাগছে। ওকে নাও, রাখছি। অফিস ছুটির পরে কথা বলবো। এখন যদি নীলা ম্যাডাম দেখতে পারে তাহলে শিওর আমার চাকরি হারাবো। ওকে বাই। ফোন কেটে দিয়ে কাজ করছি। বিকেল 5টায় অফিস ছুটি হলো। কাল শুক্রবার, তাই অফিস বন্ধ। অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। বাসের জন্য প্রায় 20 মিনিট হলো, অথচ কোনো বাসই আসছে না। তাই একটু সামনের দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। পাশ দিয়ে একটা কার চলে গেল, আমার একটু সামনে গিয়ে দাঁড়ালো। আমি গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই মেঘ। আরে শান্ত সাহেব যে। কি ব্যাপার, তুমি হঠাৎ হেঁটে যাচ্ছ? আসো এগিয়ে দি। ধন্যবাদ লাগবে না। তা নতুন চাকরি কেমন লাগছে? ভালো। এই কোম্পানি বুঝি তোমাকে গাড়ি দেয়নি? বেচারি কত কষ্ট হচ্ছে, এই রোদ্দুরে হেঁটে যাচ্ছ। আমি শান্তর কথা শুনে মুখের এক কোণে এক চিমটে হাসি দিলাম। তুমি চাইলে গাড়িতে বসতে পারো, আমি ওই দিকেই যাচ্ছিলাম। ধন্যবাদ আমার লাগবে না। আমি শান্তর সাথে পেঁচাল না পেটে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সামনে এগোতেই একটা সিএনজি পেলাম। সিএনজিতে উঠে বসলাম। বাসে এসে ফ্রেশ হয়ে 1 কাপ চা নিয়ে বেলগুনিতে দাঁড়িয়ে ব্যস্ত শহরকে দেখছিলাম। এই ব্যস্ত শহরেই বাস হাজারো ব্যস্ত মানুষের, হাজারো রূপের অধিকার মানুষের বাস। মিনিটে মিনিটে যেমন শহরের চিত্র পাল্টে যায়, ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে যারা মিনিটে মিনিটে রূপ বদলে দেয়। হাজারো চিন্তা চারিদিক থেকে ঘিরে ধরতে লাগলো। সব চিন্তার অবসান ঘটলো ফোনের রিংটোনের আওয়াজে। রুমে আসলাম ফোন নেওয়ার জন্য। অচেনা নাম্বার। ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ, আমি রিয়া। এটা কার নাম্বার? আমারই, তবে আগে ব্যবহার করতাম না, এখন করছি। ও, কাল তো অফিস ছুটি, চলো একটু ঘুরতে বের হই। এই সন্ধ্যায় কিসের ঘোরাঘুরি? রাতেই তো শহরকে ভালো লাগে। লাগুক, সন্ধ্যা বের হওয়া যাবে না। বাইরে হালকা ঠান্ডা আবহাওয়া বইছে। তার চেয়ে ভালো কাল বিকেলে বের হবো। ওকে, মনে থাকে যেন। ওকে। আচ্ছা নাও তাহলে রেস্ট নাও, পরে কথা বলবো। রিয়া ফোন কেটে দিল। আমি চা কাপটা রেখে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। কি যে কষ্ট রে ভাই, সারাদিন অফিস করে এসে আবার রান্না খাবার। মা জননী বিয়ে দিল শান্তিতে থাকার জন্য, আর এখন বিয়ে করে বেশি অশান্তিতে ভুগছি। রান্না শেষ করে ফ্রেশ হতে রাত 9টার মধ্যে খাওয়া শেষ করে নিলাম। আজ অনেকদিন পরে ফেসবুকে লগ ইন করার ইচ্ছে হলো। ফোনটা হাতে নিয়েই ফেসবুকে লগ ইন করলাম। অনেকেই অনেক মেসেজ করেছে। সবার মেসেজগুলো সময় নিয়ে দেখতে লাগলাম আর রিপ্লাই দিচ্ছিলাম। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো। মেসেজটা ওপেন করলাম। ভালোবাসি তোমাকে। আগে পিছে কোনো কথা নেই, সরাসরি ভালোবাসি বলেছে। ব্যাপার কি? আইডিটা তো একটু চেক করতে হয়। আইডিটা চেক করে কিছু বোঝা গেল না, তেমন কোনো ডিটেল তো দেওয়া ছিল না। আমি মেসেজে রিপ্লাই দিলাম। কি আপনি? আমি মানুষ। মানুষ তো বটেই, আপনার নাম কি? নামটা জানা কি খুব দরকার? জানতে হবে না যে কে আমাকে ভালোবাসে? সময় হলে সামনে আসবো, তখন না হয় জেনে নিও। আমি বিবাহিত। জানি, তবে খুব তাড়াতাড়ি তোমাদের ডিভোর্স হয়ে যাবে। কই থেকে জানলেন? বলা যাবে না। আচ্ছা, বলতে হবে না। ভালো থাকেন, বাই। এমা, রাগ করছো কেন? রাগ করি নাই, এখন ঘুমাবো আমি। তাহলে গুড নাইট বললে না কেন?
আমি ফেসবুক থেকে বেরোয় আসলাম। কে এই মেয়ে? আমার ব্যাপারে সব জানে, আবার সামনেও আসবে। কে হতে পারে? আমার তো তেমন কোনো মেয়ে বন্ধু নেই, আর আমি তোমার বাইরে কাউকে এসব বলিও না। না, আমাকে জানতে হবে কে এই মেয়েটা। আবার ফেসবুকে লগ ইন করলাম। কয়েকটা মেসেজ আসলো ওই আইডি থেকে। এ মা, চলে গেল নাকি? কে আপনি? বলবেন প্লিজ। ও মা, আবার চলে আসলে যে? আসলাম। আপনার পরিচয়টা যদি দিতেন তাহলে খুব খুশি হতাম। এত তাড়া কেন তোমার? একটু অপেক্ষা করো, তোমার সামনে চলে আসবো। আমার খুব রাগ করতে লাগলো, তাই আবার চলে আসলাম। ফেসবুক থেকে ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। ঘুম ঘুম চোখে ফোনের নাম্বার না দেখে রিসিভ করলাম। কে আবার ফোন দেবে? রিয়াই তো আছে, যে আমাকে ফোন করে। রিয়া, বলো। আমি রিয়া না, আমি নীলা। এক নিমেষে ঘুম যেন ছুটে গেল। চোখ খুলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি নীলায় কল করেছে। কথা বলছো না কেন? হ্যাঁ ম্যাডাম, বলেন। আজ একটু দেখা করতে পারবে? না, কিছু বলার থাকলে ফোনে বলেন। প্লিজ। ম্যাডাম, আজ থেকে একটু ব্যস্ত থাকবো, তাই যা বলার ফোনে বলেন। আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি দিবা না? আমার কাছে যদি ওই জিনিসটা থাকে আর দেওয়ার মতো হলে অবশ্যই দেব। আসলে সমাজের লোকজন অনেক বাজে মন্তব্য করছে, তাই যদি আমাদের ডিভোর্স হওয়া পর্যন্ত তুমি যদি আমার সাথে থাকতে বা আমি যদি তোমার সাথে থাকি তাহলে অনেক ভালো হতো। দেখুন ম্যাডাম, আপনি যদি থাকতে চান তাহলে আপনার বাসায় না, আমার বাসায় আপনাকে থাকতে হবে। আমি রাজি। তোমার নতুন বাসার ঠিকানা দাও। আচ্ছা, মেসেজ করে দিচ্ছি। ধন্যবাদ। আমি ফোনটা কেটে দিয়ে আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিলাম নীলাকে। আর মনে মনে হাসছি, এই ভেবে যে বড় লোকের অহংকারী মেয়েও সমাজে লোকেদের ভয় পায়। সত্যি আমাদের সমাজটা বড়ই অদ্ভুত, আর মানুষগুলো তো বড় বড় অদ্ভুত। কি আর করার, ঘুম যেহেতু ভাঙলো তাই উঠে ফ্রেশ হলাম। নাস্তা করে একটু বাইরে বেরোলাম গায়ে হাওয়া লাগাতে। যেহেতু আজ জুম্মার দিন তাই গোসল করে নামাজে গেলাম। নামাজ পড়ে বাসায় এসে খাওয়া শেষ করে কেবল ভাবছি একটু ঘুমাবো। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। রিয়া, বলো। কি করতেছো? তেমন কিছু না, শুয়ে আছি। তুমি? কি, তুমি এখনো শুয়ে আছো? তো কি করব? আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে তোমাকে ফোন দিচ্ছি। ওকে, আমি রেডি হয়ে বসে আছি আর তুমি সব ভুলে গেছো। সরি। সরি কি? হ্যাঁ, আজ আসো, তোমার খবর আছে। রিয়া ফোন কেটে দিল। আসলে আমার মনেই ছিল না অবশ্য ঘুরতে যাওয়ার কথা, কিন্তু যেতে মন চাচ্ছিল না, কারণ নীলা ম্যাডাম মানে আমার বউ আজ আসতে চাইলো। কি আর করার, রিয়া যেহেতু রেডি হয়ে বসে আছে আবার কল করে বলছে। এখন তো আর বলা যাবে না, না গেলে রিয়া অনেক কষ্ট পাবে। এসব ভেবে রেডি হয়ে রিয়াকে কল করে একটা পার্কের ঠিকানা দিয়ে ওখানে আসতে বললাম। আমি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। রাস্তায় কোনো রিক্সাও পাওয়া যাচ্ছিল না। অনেকটা সময় অপেক্ষা করে একটা রিক্সা পেলাম। 10 মিনিটের পর 30 মিনিটে দিয়ে আসলো রিক্সাওয়ালা মামা। কি আর করার, অনেক লেট হয়েছে আসতে, তাই তাড়াতাড়ি করে ভাড়া দিয়ে দিলাম এক দৌড়। দৌড়ানো অবস্থায় পায়ে কিছু একটা লাগার জন্য মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে ওঠার সময় আমার চোখ পড়লো একটা ছেলের একটা মেয়ের দিকে। ছেলেটা দেখতে একদম শান্ত মতো, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। যদি এটা শান্ত হয় তাহলে সাথে নীলা ম্যাডাম থাকবে হয়তো। তাই একটু শিওর হওয়ার জন্য একটু সামনে গেলাম। ওটা শান্তই, কিন্তু পাশের মেয়েটা মুখখানা তো দেখাই যাচ্ছে না। তাই মেয়েটার মুখটা দেখার জন্য আর একটু সামনে গেলাম, আর পাশে থাকা একটা ঢিল তাদের দিকে ছুঁড়ে মেরে ঝোপের আড়ালে লুকালাম। ঢিলটা ছোট ছিল, তারপরে শান্ত উপরে পড়েছিল, আর শান্তর সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল। কে ঢিল মারলো তাকে খোঁজার জন্য একটু পরে মেয়েটা উঠে দাঁড়ালো। আমিও সেই সুযোগে মেয়েটার মুখ দর্শন করলাম। ও এই ব্যাপার, শান্ত তো অনেক খারাপ, নীলাকে ঠকানোর প্ল্যান করছে। না,
এখানে আর থাকা যাবে না, রিয়ার কাছে যাই। এমনিতে অনেক লেট করে ফেলেছি। একটু সামনে এগোতেই রিয়াকে দেখতে পেলাম। আমি রিয়ার কাছে গেলাম। আসার সময় হলো তাহলে? আরে বলো না, রাস্তা অনেক জ্যাম। তাই তো, ছুটির দিনে রাস্তায় জ্যাম লেগেছে। তুমি বললে আর আমি বিশ্বাস করব, তাই না? আসলে আসলে কি? তোমার ফোন কই? তোমাকে যে এত কল দিলাম, রিসিভ করলে না কেন? আমি পকেটে হাত দিলাম ফোন দেখার জন্য, কিন্তু পকেটে ফোনের দেখা মিলল না। আমার ফোন তো মনে হয় বাসায় ছাড়া পড়ছে। তোমার হাতে কি হলো? রক্ত পড়ছে কেন? নিশ্চয়ই আসার পথে অ্যাক্সিডেন্ট করেছো, তাই না? আমাকে বললে কি হতো? হ্যাঁ, আমি তোমার কোনো কথা না শুনেই বকে যাচ্ছি। আই এম সরি, সো সরি। আরে না, সরি বলা লাগবে না, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। ডাক্তার দেখিয়েছো? না তো। এভাবে দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। আমি রিয়ার পাশে বসে পড়লাম। রিয়া তার ব্যাগ থেকে টিস্যু পেপার দিয়ে আমার হাতে রক্তগুলো মুছিয়ে দিল আর হাজারো জ্ঞান দিতে লাগলো। আমি তো মনে মনে আল্লাহকে হাজারবার ধন্যবাদ দিচ্ছিলাম আজকের দিনটার জন্য। আজকের দিনটা আমার ছিল। কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা চলো, আজ তুমি ফুচকা খাওয়াবে। আমি? তুমি। চলো তো। কি আর করব, গেলাম ফুচকা হাউসে। 2 প্লেট ফুচকা নিলাম। একটা মুখে দিতেই জীবন তামা তামা হয়ে যেতে লাগলো। কি ঝাল রে বাবা! ওই একটা মুখ দিয়ে বসে আছি, আর খাচ্ছি না। কি হলো, খাচ্ছ না কেন? এত ঝাল আমি খেতে পারবো না। কোথায় ঝাল হয়েছে? এত ঝাল, তারপরেও কেমন করে তুমি বলছো?